আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রি মেডিকেল ক্লাসের জিওলজির যে 6 অধ্যায় বর্জ্য ও নিষ্কাশন বৃক্কের অধ্যায়, সবাই যেন বৃক্কের যে অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই বৃক্কের অধ্যায়ের আমরা ক্লাস আজকে করব ইনশাল্লাহ। সবাই যারা অনলাইনে আসছো তোমরা সব গ্রুপে দিয়ে দাও, আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে, হ্যাঁ, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, সবাই বই বের করো তোমাদের জিওলজির চ্যাপ্টার 6, হ্যাঁ, আমাদের বর্জ্য নিষ্কাশন বৃক্ক। হ্যাঁ, তাহলে দেখো যে আমাদের বৃক্কের যে অধ্যায়টা বর্জ্য ও নিষ্কাশন, হ্যাঁ, এটা খুবই সহজ একটা অধ্যায়, তোমরা অনেকেই পড়ছো, পড়ো নাই। আমরা মোটামুটি পড়াশোনা করে ফেলছি সবাই, যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে। এখন এই জিনিসগুলাই আমরা সহজ করে মনে রাখার জন্য আমরা এখন পড়াশোনা করব। এটি নিয়ে আমাদের প্রি মেডিকেল কোর্স, তোমাদের যে রুটিন অনুযায়ী রেগুলার ক্লাস তোমাদের থাকবে। তোমরা সবাই, হ্যাঁ, যারা আমাদের প্রাইভেট গ্রুপে আসো, অন্যান্য বন্ধুদেরকে খুব দ্রুত যুক্ত হয়ে যাইতে বলো। এটা যারা বাইরের, খুলনার বাইরের যারা অনলাইনে, অনেকে মনে করতেছো অনলাইনে কিভাবে কি হবে, অনলাইনে আমরা খুব সহজ করে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের এখন রমজানের সময় সবাই অনেক ক্লান্ত থাকো, জাস্ট বইটা সামনে নিয়ে যদি আমাদের ক্লাস তুমি একটু খেয়াল করে দেখো, ইনশাল্লাহ সবগুলো অধ্যায় তুমি একদম ফুলফিল ওকে হয়ে যাবে, সেটুকু দায়িত্ব আমরা নেব। হ্যাঁ, তোমরা এখন থেকেই একদম গোছানো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, সবাই আসো যে আমাদের এই যে বর্জ্য নিষ্কাশনে আমাদের কিন্তু অন্যতম একজন ভূমিকা রাখছে আমাদের যে বৃক্ক, কিডনি, যেটা সবাই জানো। কিডনি কয়টা? দুইটা, এটা সবাই জানো। হ্যাঁ, যে দুইটা কিডনি থেকে তোমার অনেকে কি করে, একটা বিক্রি করে দেয়। হ্যাঁ, বিক্রি করে দিয়ে কি করে, তার পছন্দের মানুষের ফোন, আইফোন টোন কিনে দেয়। হ্যাঁ, তো তোমরা আইফোন কেনার জন্য বৃক্ক বিক্রি করা লাগবে না, বৃক্ক পড়াশোনা করো, পড়াশোনা করে চান্স পাইলে তখন তুমি দেখবে যে তোমার উপহার হিসেবে তুমি পেয়ে যাচ্ছ, তখন তোমার এই বৃক্ক আর কিন্তু তোমার বিক্রি করা লাগবে না। সেজন্য বৃক্ক ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করলেই A+ পাওয়া যাবে, চান্সও পাওয়া যাবে। তোমার জীবনের মোড় তখন ঘুরে যাবে। হ্যাঁ, তা আসলে আমাদের প্রধান রেশন অঙ্গ বলা হয় এই বৃক্ককে, আমরা কি বলবো? প্রধান রেশন অঙ্গ। তাহলে আমাদের গত ক্লাসে আমরা শিখছি কি, আমাদের প্রধান শ্বসনাঙ্গ। হ্যাঁ, তোমরা সবাই ক্লাস করছো আশা করি। তোমাদের গত ক্লাসে আমরা শিখছিলাম প্রধান শ্বসনাঙ্গ। প্রধান শ্বসনাঙ্গ বললে আমরা শিখছিলাম কি, আমাদের ফুসফুস, যেটা এক জোড়া ছিল। আজকে আমরা শিখতেছি আমাদের প্রধান রেশনাঙ্গ, সেটাও আমাদের এক জোড়া আছে, সেটার নাম কি? বৃক্ক। তাহলে বৃক্ক কিন্তু আমাদের দুইটা। হ্যাঁ, যেটা আমাদের কোথায় থাকে? কোমরের এই জায়গা থাকে। হ্যাঁ, তাহলে এই বৃক্ক তোমার প্রধান রেশনাঙ্গ। যদি বলা হয় ঘাস ফড়িং এর প্রধান রেশনাঙ্গের নাম কি? ঘাস ফড়িং এর প্রধান রেশনাঙ্গ বললে আমরা মনে রাখবো কি? ম্যালপিজিয়ান নালিকা। তাহলে ম্যালপিজিয়ান নালিকা। গত ক্লাসে তোমরা ঘাস ফড়িং এর শ্বসনাঙ্গ শিখছো, যে মানুষের প্রধান শ্বসনাঙ্গ ছিল কি? ফুসফুস। ঘাস ফড়িং এর ছিল কি? ট্রাকিয়া। আজকে শিখছো তোমার প্রধান রেশনাঙ্গ কি? বৃক্ক। হ্যাঁ, আমার ঘাস ফড়িং এর প্রধান রেশনাঙ্গ বললে কি? ম্যালপিজিয়ান নালিকা। এরপরে কি আছে? আমরা আরো দুটো রেশনাঙ্গ শিখে নেব। সেটা হচ্ছে তোমরা পড়ছিলা যে প্লাটিহেলমিনথিস যারা, তাহলে প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথিস আমাদের জিওলজির ফার্স্ট অধ্যায়ে পড়ছিলাম, 3 নাম্বার পর্ব যেটা, তাদের প্রধান রেশনাঙ্গের নাম ছিল কি? শিখাকোষ। তাহলে শিখাকোষ নামক রেশনাঙ্গ থাকে কার? প্লাটিহেলমিনথিস। আর অ্যানিলিডা, অ্যানিলিডার একটা রেশনাঙ্গের নাম ছিল, তার নাম ছিল কি? অ্যানিলিডার রেশনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া নামক রেশনাঙ্গ থাকে। হ্যাঁ, তাহলে নেফ্রিডিয়া নামক রেশনাঙ্গ কার থাকে? অ্যানিলিডা। তাহলে দেখো 4টা রেশনাঙ্গ আমাদের বইয়ে আছে, যেটাই আসুক সেটাই তোমাকে পারতে হবে। তুমি পড়তেছো যারা মানুষ সহ মেরুদণ্ডী প্রাণী যারা,
হ্যাঁ, আমাদের ম্যালপিজিয়ান বডিও অনেক সময় বলে অপশনে থাকে, বৃক্ক আমরা জানি। যারা ঘাস ফড়িং অর্থাৎ আর্থ্রোপোডা, যারা আর্থ্রোপোডা আর্থ্রোপোডা আমরা পড়ছি, যেটা সব থেকে বড় পর্ব যেটা, সেই আর্থ্রোপোডা বা ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং এর প্রধান রেশন অঙ্গের নাম কি? আমরা শিখছি কি যে এটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। আবার প্লাটিহেলমিনথিস, যারা প্লাটিহেলমিনথিসের মধ্যে কি আছে, যে তোমার যকৃত কৃমি, ফিতা কৃমি, রক্ত কৃমি, হ্যাঁ এই কৃমি যারা, তাদের রেশন অঙ্গের নাম হচ্ছে শিখাকোষ, ফ্লেম সেল যেটা। আর অ্যানেলিডা, যেটা অ্যানেলিডা আমাদের 6 নম্বর পর্ব, যেটা অ্যানেলিডার মধ্যে যে কেসো, যারা কেসো, হ্যাঁ যোগ কেসো, এগুলা এদের রেশন অঙ্গের নাম হচ্ছে কি? নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ থাকে। তাহলে এই 4টে রেশন অঙ্গ ভাইয়া একসাথে মনে রাখতে হবে, 4টে রেশন অঙ্গকে একসাথে মনে রাখবা। তাহলে আমাদের যে 4টে রেশন অঙ্গ আমরা একসাথে মনে রাখবো। এরপরে আমরা চলে আসি, আমাদের এই যে রেশন অঙ্গ তো একটা, কিন্তু বৃক্ক তো একা কাজ করছে না, বৃক্কের সাথে কিন্তু আরো কয়েকজন কাজ করতেছে, সবাই মিলেই কাজ করে। হ্যাঁ, তাহলে যারা একসাথে অনেক কয়জন যখন কাজ করবে, তখন সেটাকে কিন্তু রেশন তন্ত্র বলতে হবে। তাহলে আমরা পড়ছি, যখন প্রধান রেশন অঙ্গ বলবে, তখন বৃক্কের সাথে আরো যারা একসাথে মিলে কাজ করবে, তাদেরকে আমরা একসাথে রেশন তন্ত্র বলবো। যেরকম তোমরা গত ক্লাসে শিখছো যে প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে তোমার ফুসফুস, আর শ্বসন তন্ত্র বললে ফুসফুসের সাথে আরো যা কিছু আছে। তাহলে রেশন অঙ্গ না বলে রেশন তন্ত্র যদি বলে, তাহলে রেশন তন্ত্রের মধ্যে বৃক্কের সাথে আর কি আছে? তোমরা পড়ছো বৃক্ক কয়টা? 2টা। এই 2টা বৃক্ক থেকে, বৃক্ক আমরা পড়ছি কি আমাদের রেশন অঙ্গ, তাহলে সেই রেশন অঙ্গ থেকে 2টা কি বের হয়? রেশন নালী বের হয়। তাহলে রেশন অঙ্গ থেকে রেশন নালী বা ইউরেটার বের হবে। তাহলে আমরা পড়ছি বৃক্ক 2টা, সেই 2টা বৃক্ক থেকে দুই পাশে 2টা কি বের হয়? ইউরেটার। তাহলে ইউরেটার মানে যেহেতু বৃক্ক রেশনাঙ্গ, রেশনাঙ্গ থেকে যে নালী বের হবে তার নাম কি? রেশন নালী। রেশন নালীকেই বলা হচ্ছে কি? ইউরেটার। এটা এক জোড়া, কারণ বৃক্ক 2টা থেকে 2টা আসতেছে। এই 2টা রেশন নালী থেকে এরা এসে কি হচ্ছে? ইউরেটার। ইউরেটার কোথায় আসছে? আমরা পড়ছি কি যে মূত্রথলি। হ্যাঁ, মূত্রথলিতে এসে 2টা যুক্ত হচ্ছে। তাহলে 2টা ইউরেটার বা রেশন নালী এসে কি হচ্ছে? 2টা মিলে একটা মূত্রথলির মধ্যে আসতেছে। এই মূত্রথলি যেটা ইউরিনারি ব্লাডার, সবাই জানো, এই মূত্রথলি থেকে একটা নালী বের হচ্ছে, তার নাম কি? মূত্রনালী। মূত্রনালীকে বলা হচ্ছে কি? ইউরেথ্রা। তাহলে ইউরেথ্রা বা মূত্রনালী। তাহলে আমরা পড়ছি কি যে বৃক্ক আমাদের 2টা, সেই বৃক্ক থেকে 2টা কি বের হচ্ছে? রেশন নালী বা ইউরেটার। এই রেশন নালী বা ইউরেটার কোথায় আসতেছে? মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। মূত্রথলি থেকে একটা মূত্র নালী বের হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইউরেথ্রা। দেখো এখানে একটা ইউরেথ্রা, একটা ইউরেটার, আর একটা কিন্তু ইউটেরাস আছে। ইউটেরাস। এই ইউটেরাস কিন্তু কোথায় পড়ছো? এটা ইউটেরাস মানে হচ্ছে কি? জরায়ু। হ্যাঁ, আমরা জানি কি মেয়েদের যে জরায়ু থাকে, হ্যাঁ, যেটা গর্ভাবস্থায় যে 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, সেই জরায়ু যেটা, সেটা হচ্ছে ইউটেরাস। আমরা পড়ছি যেটা রেশন নালী, সেটা হচ্ছে ইউরেটার, আর যেটা মূত্র নালী সেটা হচ্ছে ইউরেথ্রা। ঠিক আছে, এগুলো কিন্তু গোলানো যাবে না। ঠিক আছে, এখন এই 4টাকে একসাথে বলা হচ্ছে কি? রেশন তন্ত্র। যখন বৃক্ক বলবে তখন রেশন অঙ্গ প্রধান, আর সবগুলো একসাথে মিলে কাজ করতেছে, সবগুলোকে একসাথে বলা হচ্ছে আমাদের রেশন তন্ত্র। তাহলে এই রেশন তন্ত্রের মধ্যে যে বৃক্ক, যে প্রধান, সেই বর্জ্য নিষ্কাশন করে কত পার্সেন্ট? 80%ই বর্জ্য নিষ্কাশিত হয় বৃক্কের মাধ্যমে। আর বাকি কিছু আছে সহকারী, যেরকম ত্বক আছে, ফুসফুস আছে, বা যকৃত আছে, বাকি যারা আছে আর কি, এই বৃক্ক বাদে আরো কিছু সহকারী যে রেশন অঙ্গ, তারা বাকি 20% আমাদের বর্জ্য নিষ্কাশনে হেল্প করে। 80%ই করছে কে? বৃক্ক। এখন আসো, এই যে আমাদের বৃক্কের মাধ্যমে কি বের হয়, বৃক্কের কাজ কি? বৃক্কের কিন্তু মেইন কাজ কি? মূত্র তৈরি করা। হ্যাঁ, তাহলে মূত্র আমাদের যে প্রতিদিন যে মূত্র ত্যাগ করি আমরা, হ্যাঁ আমি সবসময় শেখাই তোমাদের, কিন্তু বারবার করে বলছি যে তুমি মূত্র ত্যাগ করো, কতটুকু মূত্র ত্যাগ করো, এটা যদি না জানো তাহলে কিন্তু লাভ নাই। হ্যাঁ, আমরা যা কিছু বায়োলজি পড়বো তোমার জীবনের সাথে সব দেখবা মিলে আসছে, তুমি প্রতিদিন যা করতেছো সেটাই বায়োলজি। হ্যাঁ, তাহলে এই যে মূত্র তুমি প্রতিদিন যে ত্যাগ করো, কত? 1500 ml। হ্যাঁ, আমি সবসময় বলি যদি মনে না থাকে, মানে যদি তোমার মানতে কষ্ট হয়, তুমি কি করবা যে একটা 1 লিটারের একটা বোতল কিনবা, আর একটা 1/2 লিটারের বোতল কিনবা, কিনে পরিমাপ করে দেখবা 1.5 লিটার। হ্যাঁ, তা সবসময় আমি বলি যে মুতু থুতু
যকৃত, মস্তিষ্ক, শুক্রাণু 1500, তোমাদের অনেকবার শেখাইছি, সব 1500। তাহলে এই যে মূত্র কে তৈরি করছে? বৃক্ক। তাহলে বৃক্কের কাজে কি? মূত্র তৈরি করা। এবং এই যে তুমি মূত্র ত্যাগ করতেছো, এই মূত্রের মধ্যে সব থেকে বেশি কি বের হয়? আমাদের ইউরিয়া। হ্যাঁ, তাহলে মূত্রের মধ্যে আমরা এমনি জানি কি পানি থাকে বেশি, আর অন্যান্য যেগুলো আছে তার মধ্যে জৈব অজৈব উপাদানের মধ্যে ইউরিয়াই বের হয় 2%। তাহলে এই যে ইউরিয়া, আমরা ইউরিয়াকে প্রধান রেশন হিসেবে বের করতেছি। তাহলে যারা ইউরিয়াকে প্রধান রেশন হিসেবে বের করে সে সকল প্রাণীকে বলা হচ্ছে ইউরিওটেলিক। তাহলে কি মনে রাখবা? ইউরিয়া থেকে ইউরিও। তাহলে ইউরিয়া, যারা ইউরিয়াকে বের করবে তারা ইউরিওটেলিক। হ্যাঁ, তাহলে ইউরিওটেলিক। তাহলে যারা ইউরিয়াকে রেশন হিসেবে বের করছে, প্রধান রেশন হিসেবে, তারা হচ্ছে ইউরিয়া, ইউরিও, আও। তাহলে ইউরিয়া থেকে ইউরিওটেলিক। ইউরিওটেলিক কারা? আমরা পড়ছি মানুষ সহ কিছু স্থলজ এবং সামুদ্রিক প্রাণী যারা আছে তারা হচ্ছে কি ইউরিয়াকে রেশন হিসেবে বের করছে প্রধান। আমরা পড়ছি কি যারা ইউরিয়া না করে যদি ইউরিক অ্যাসিডকে, ইউরিক অ্যাসিড, তাহলে মনে রাখবা ইউরিক অ্যাসিড যদি হয় ইউরিক কো, তাহলে সেটার নাম বলবো হচ্ছে ইউরিকো। তাহলে ইউরিকোটেলিক। তাহলে ইউরিয়া হলে ইউরিয়া আও, তাহলে ইউরিওটেলিক। যারা ইউরিক অ্যাসিডকে মেইন রেশন হিসেবে বের করছে তাহলে ইউরিক কো, তাহলে ইউরিকোটেলিক। ইউরিকোটেলিক কি কি আছে মনে রাখবা? ইউরিকোটেলিকের মধ্যে আছে পতঙ্গ পাখি, সাপ টিকটিকি। মনে রাখবো পতঙ্গ পাখি, সাপ টিকটিকি। তাহলে এই চারটা পতঙ্গ পাখি, সাপ টিকটিকি, তাহলে এরা চারটা হচ্ছে তোমার ইউরিকোটেলিক। যারা অ্যামোনিয়াকে রেশন হিসেবে বের করছে প্রধান রেশন হিসেবে, তাহলে অ্যামোনিয়া থেকে অ্যামোনোটেলিক। তাহলে অ্যামোনিয়া থেকে অ্যামোনোটেলিক কি মনে রাখবা? হাইড্রাকেসো কিছু মাছ। তাহলে হাইড্রাকেসো কিছু মাছ। তাহলে দেখো হাইড্রাকেসো কিছু মাছ। তাহলে যারা ইউরিয়াকে বের করছে ইউরিওটেলিক। ইউরিওটেলিক কি? আমরা মানুষ সহ কিছু স্থলজ এবং সামুদ্রিক প্রাণী। যারা ইউরিক অ্যাসিডকে রেশন হিসেবে বের করছে প্রধান, তারা হচ্ছে ইউরিকো। ইউরিকি বললে আমরা পড়ছি কি যে পতঙ্গ পাখি, সাপ টিকটিকি। যারা অ্যামোনিয়াকে বের করছে তাহলে অ্যামোনোটেলিক। অ্যামোনোটেলিক বললে আমরা পড়ছি কি যে হাইড্রাকেসো কিছু মাছ। তাহলে হাইড্রাকেসো কিছু মাছ। দেখলে এই তিনটা আমরা মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা ছিলাম কোথায়? আমাদের প্রধান রেশন অঙ্গ বৃক্ক। বৃক্কের কাজ মূত্র তৈরি করা। এই বৃক্ক দেখতে কেমন? বৃক্ক দেখতে সিমের বীজের মতো। হ্যাঁ, তাহলে তোমার যে সিম খাও, শীতকালীন যে সবজি আমাদের সিম এখনো পাওয়া যায়, সেই সিমের বীজের মতো। সবাই সিমের বীজ দেখছো, তাহলে সেই সিমের বীজের মতোই দেখতে বৃক্ক। তাহলে এই যে বৃক্ক দেখতে সিমের বীজের মতো, কিন্তু তোমরা যখন বোটানির 7 অধ্যায় পড়ছো, বৃক্কাকার পরাগধানী কার? বৃক্কাকার পরাগধানী। বৃক্কাকার পরাগধানী বললে কিন্তু তখন উত্তর হবে কিন্তু জবা। তাহলে আমরা মনে রাখবো বৃক্ক দেখতে সিমের বীজের মতো, কথা ঠিক আছে। হ্যাঁ, এবং বা অথবা বাংলা পাসের মতো, বাংলা 5 অক্ষরের মতো দেখতে। তাহলে বৃক্ক দেখতে সিমের বীজের মতো অথবা বাংলা পাসের মতো। এই রে দিয়ে আরেকটা মিলাই পড়ে ফেলবা, বৃক্কাকার পরাগধানী। বৃক্কাকার পরাগধানী বললে কিন্তু জবা। আমরা যখন নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ পড়ছো তখন পড়ছিলাম বৃক্কাকার পরাগধানী বললে জবা। আর বৃক্ক দেখতে সিমের বীজের মতো বা বাংলা পাসের মতো। আমরা এই বৃক্ক বা কিডনি কোথায় পাবো আমরা? তাহলে আমাদের এটা কোমরে এখানে থাকে। তোমার যে যদি পেছনে ওই যে ইয়ার অধ্যায় পড়ে থাকো তোমরা, আমাদের যে কশেরুকা আছে, হ্যাঁ, তোমার থোরাসিক 12 থেকে লাম্বার 3 পর্যন্ত, অর্থাৎ ওই যে তুমি পড়ছিলা প্রথমগুলা কি সার্ভাইকাল 7টা আছে, হ্যাঁ, তারপর থোরাসিক আছে 12টা, হ্যাঁ, সেই 12 নাম্বার থেকে শুরু করে তারপরে যে কোমরে আছে লাম্বার, মোট 5টা আছে, তার 3 নাম্বার পর্যন্ত। হ্যাঁ, তাহলে T12 তে L3 পর্যন্ত আমাদের ওই জায়গার মধ্যেই বৃক্ক আছে। এই বৃক্কের পরে আমরা পড়ছি কি বৃক্ক থেকে কি বের হয়েছে? 2টা রেশন নালী, বা এটাকে আমরা কি বলছি? ইউরেটার। তাহলে এই যে 2টা রেশন নালী বা ইউরেটার বের হয়েছে তোমার, এই ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। তাহলে আমরা মনে রাখবো আমাদের বৃক্ক থেকে যে 2টা ইউরেটার বা রেশন নালী যে আমরা পাইছি তার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এই 25 সেন্টিমিটার বা 25 থেকে 30 সেন্টিমিটার 4টা জিনিস আমরা পাই বায়োলজিতে। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো 25 থেকে 30 সেন্টিমিটার এর মধ্যে যদি কোনো থাকে তুমি দেখবা যে এটা মনে রাখবা ডস। হ্যাঁ, তাহলে ডস আমরা মনে রাখবো। ডস খাওয়া তোমরা জানো যে তোমাকে এক বন্ধু দাওয়াত দিয়েছে, হ্যাঁ, দাওয়াত দিয়ে তুমি পরে দাওয়াত খাইতে গেছো, যে দেখো যে সে বন্ধুই নাই। হ্যাঁ, তাহলে এরকম যে তুমি যদি ডস খাও, হ্যাঁ, তাহলে ডস 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 মনে রাখবা, এটাকে আমরা ডস বলি। তাহলে সেই ডসের দৈর্ঘ্য আমরা পড়ছি কত? 25 থেকে 30 সেন্টিমিটার।
হ্যাঁ, তাহলে 25 থেকে 30 সেন্টিমিটার মধ্যে কি কি আছে? ডি তে ডিওডেনাম, ডি তে আছে ডিওডেনাম, ওতে আছে কি এসোফেগাস, এসোফেগাস আমরা পড়ছি যেটা অন্ধনালী আর কি। হ্যাঁ, তাহলে এসোফেগাস বা অন্ধনালী, ইউতে যে পড়লা কি ইউরেটার বা রেশন নালী, আর এসতে কি আছে স্টোমাক অর্থাৎ পাকস্থলী, তাহলে স্টোমাক বা পাকস্থলী। তাহলে এই চারটার দৈর্ঘ্য দেখবা 25 থেকে 30-এর মধ্যে আর কি। হ্যাঁ, কোনোটা 23 থেকে 25, কোনোটা 30, কোনোটা 25। হ্যাঁ, তাহলে এই চারটা আমরা মনে রাখবো। ডস, ডস মানে ডিউডেনাম, সবাই জানো ক্ষুদ্রান্তের প্রথম অংশ যেটা ডিউডেনাম, তার দৈর্ঘ্য 25 থেকে 30, 25 সেন্টিমিটারই আর কি। আর পড়ছি ওতে এসোফেগাস অন্ননালী, হ্যাঁ, ইউতে আসতে ইউরেটার রেশন নালী, আর এসতে স্টোমাক পাকস্থলী। তাহলে আমাদের এই চারটা মনে রাখবো, 25 থেকে 30 থাকবে, ঠিক আছে। এখন আসো, এই পরে এই রেশন নালী বা ইউরেটার দুইটা কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? আমরা পড়ছি মূত্রটাকে মূত্রথলিতে নিয়ে যাবে। থলি মানেই তো ব্লাডার, মূত্রথলি মানে কি মূত্র, ইউরিন, তাহলে ইউরিন থেকে আসছে কি ইউরিনারি ব্লাডার। তাহলে এই যে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার, এখানে কতটুকু মূত্র থাকতে পারে মনে রাখবা, এখানে জমা থাকতে পারে 700 থেকে 750 ml। তাহলে আমাদের যেটা মূত্রথলি বা যেটাকে আমরা বলছি কি ইউরিনারি ব্লাডার, সেখানে কতটুকু মূত্র জমা থাকতে পারে? 700 থেকে 750। কিন্তু এত জমা থাকতে পারলেও 280 থেকে 320 ml হইলেই তোমার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। হ্যাঁ, এবং মূত্র ত্যাগের ইচ্ছা জাগলে তখন কিন্তু তুমি ঠেকিয়ে রাখতে আর পারবা না। কারণ এই মূত্রথলিতে কোন পেশি থাকে মনে রাখবা, লি থাকলেই অনৈচ্ছিক পেশি, লি থাকলেই অনৈচ্ছিক পেশি। আমরা যখন অস্থির অধ্যায় পড়বো, পেশির অধ্যায়, তখন দেখবো অনৈচ্ছিক পেশি কোথায় কোথায় থাকে। তোমরা এই জিনিসটা একটু শিখে নিতে পারো যে অনৈচ্ছিক পেশি বললে জলি, তাহলে অনৈচ্ছিক পেশি বললে কোথায়? জলি মানে হচ্ছে কি জরায়ু। ওই যে একটাকে শেখালাম, জরায়ু মানে কি বলেছি, যেটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাস বা জরায়ু। আর লি থাকলেই, যেখানেই লি পাবা, যেরকম মূত্রথলি লাস্টে কি আছে, লি আছে, পাকস্থলী লি আছে, রক্তনালী, রেশন নালী, যত লি পাবা, লি থাকলেই অনৈচ্ছিক পেশি। আর সাথে কি জলি, তাহলে জতে কি জরায়ু বা ইউটেরাস যেটা, সেখানে অনৈচ্ছিক পেশি থাকে। তাহলে এই যে অনৈচ্ছিক পেশি, সেজন্যই আমরা কিন্তু চাইলেও সবসময় আটকে রাখতে পারবা না। হ্যাঁ, তাহলে এটা জমা রাখতে পারে 700 থেকে 750 ml, আর 280 থেকে 320 ml হইলেই মূত্রত্যাগের ইচ্ছা জাগে। মূত্রথলিতে অনৈচ্ছিক পেশি থাকে, সেই অনৈচ্ছিক একটা পেশির নামও আছে, তার নাম মনে রাখতে হবে ডেড টু শর্ট। তাহলে কোন পেশি? অনৈচ্ছিক পেশি যেটা, তার নাম মনে রাখবো কি আমরা, ডেড টু শর্ট। তাহলে ডেড টু শর্ট নামক অনৈচ্ছিক পেশি থাকে। তাহলে আমাদের মূত্রথলিতে যে অনৈচ্ছিক পেশি থাকে তার নাম কি, ডেড টু শর্ট। তাহলে ডেড টু শর্ট নামক অনৈচ্ছিক পেশি থাকে, ঠিক আছে। তাহলে আমাদের মূত্রথলিতে ডেড টু শর্ট নামক অনৈচ্ছিক পেশি থাকে। হ্যাঁ, তাহলে মূত্রথলিতে ডেড টু শর্ট নামক অনৈচ্ছিক পেশি থাকে। তাহলে মূত্রথলিতে কোন অনৈচ্ছিক পেশি থাকে? ডেড টু শর্ট নামক অনৈচ্ছিক পেশি, ঠিক আছে। এখন আসো, এই যে মূত্রথলি, মূত্রথলির পরে আমরা পড়ছি কি যে মূত্রথলির পরে মূত্রনালী, মূত্রনালীকে কি বলা হয়? মূত্রনালীকে আমরা পড়ছি কি ইউরেথ্রা। তাহলে মূত্রনালী বা ইউরেথ্রা যেটা, মূত্রনালী বা ইউরেথ্রা, দেখো যে এই মূত্রনালী বা ইউরেথ্রা যেটা, সেটা আমাদের এটাও গুরুত্বপূর্ণ। তাহলে মূত্রথলি থেকে মূত্রনালী বের হয়, মূত্রনালী মানে কি ইউরেথ্রা। এই ইউরেথ্রা পুরুষের ক্ষেত্রে 18 থেকে 22 সেন্টিমিটার বা গড়ে 20 সেন্টিমিটার। তাহলে আমরা মনে রাখবো পুরুষের ক্ষেত্রে এটা কত, 18 থেকে 22 বা গড়ে কত 20 সেন্টিমিটার। তাহলে আমরা মনে রাখবো মূত্রথলি বা ইউরেথ্রা, মূত্রথলি বা ইউরেথ্রা কত, 18 থেকে 22 বা গড়ে 20 সেন্টিমিটার। এটা পুরুষের ক্ষেত্রে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু কম থাকে। হ্যাঁ, সেটা কত, 3.5 থেকে 4 সেন্টিমিটার। তাহলে তোমাদের আগে ছিল 18 থেকে 19 ছিল পুরুষের ক্ষেত্রে, কিন্তু সেটা এখন চেঞ্জ করে 18 থেকে 22 দিচ্ছে। তাই আমরা মনে রাখবো 18 থেকে 22, কিন্তু মেয়েদের ক্ষেত্রে 3.5 থেকে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের মূত্রনালী বা যেটাকে আমরা বলছি ইউরেথ্রা, পুরুষের ক্ষেত্রে 18 থেকে 22 বা 20 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 3.5 থেকে 4 সেন্টিমিটার। এটা গেল। তাহলে আমাদের রেশনতন্ত্র সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন আসো এই বৃক্কের গঠন ও কাজ। হ্যাঁ, বৃক্কের গঠন ও কাজে আসো। বৃক্কের গঠন ও কার্যকরী একক সবাই জানো। হ্যাঁ, বৃক্কের গঠন ও কার্যকরী একক নেফ্রন আমরা জানি। বৃক্কের গঠন ও কাজের মধ্যে ফার্স্টে আমরা দেখবো
এই বৃক্কের একটা আবরণ আছে, যে আবরণ তোমাদের এর আগেও অনেক সময় আমরা পড়ছি, সবগুলো আবরণ বলছি আমি একসাথে মনে রাখবা। হ্যাঁ, তা বৃক্কের আবরণ বললে আমরা জানি কি, বৃক্ক মানে কিডনি, কতে কিডনি, কতে কি ক্যাপসুল। কোন ক্যাপসুল? রেনাল ক্যাপসুল, কারণ সবাই জানো বৃক্ককে আমরা রেনাল বলি। তাহলে রেনাল ক্যাপসুল যেটা, সেটা হচ্ছে বৃক্কের আবরণ। আরেকটা ক্যাপসুল আছে যেটা যকৃতের আবরণ, সেটা মনে রাখবা গ্লিসন ক্যাপসুল। তাহলে দুই ক্যাপসুল একসাথে মনে রাখবো। বৃক্কের আবরণ বললে বৃক্ক যেহেতু রেনাল, রেনাল মানে কিডনি, হ্যাঁ, তাহলে আমরা পড়ছি বৃক্কের আবরণ রেনাল ক্যাপসুল। যকৃতের আবরণ বললে গ্লিসন ক্যাপসুল। এই দুটো একসাথে মনে রাখবা। এই বৃক্কের গঠনের মধ্যে আমরা কি দেখব? বৃক্কের একটা দৈর্ঘ্য আছে। বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। 10 থেকে 12 সেন্টিমিটার চারটা দৈর্ঘ্য, গত ক্লাসেও পড়াইছি। বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। লাস্টে আমরা পড়ছি শ্বাসনালী, আমাদের যে ট্রাকিয়া, এই শ্বাসনালীর দৈর্ঘ্য কিন্তু 10 থেকে 12 সেন্টিমিটার। তোমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃদয়, হৃদয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। মেয়েদের যে ডিম্ব নালী থাকে, ডিম্ব নালী মানে কি? ফেলোপিয়ান টিউব। তাহলে ডিম্ব নালী বা ফেলোপিয়ান নালী যেটা, ফেলোপিয়ান টিউবের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে এই চারটা 12 সেন্টিমিটার একসাথে মনে রাখবা। তাহলে 12 সেন্টিমিটার কি কি আছে আমরা পড়ছি কি, আমাদের বৃক্ক এখন পড়ছি, বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12, তোমার ট্রাকিয়া বা শ্বাসনালী 10 থেকে 12, হৃৎপিণ্ড এবং মেয়েদের ডিম্বনালী, ডিম্বনালী যেটাকে আমরা ইংরেজিতে বলি ফেলোপিয়ান টিউব, সেটাও 12 সেন্টিমিটার। তুমি যদি বৃক্কের দৈর্ঘ্য জানো, ঠিক তার অর্ধেক তার প্রস্থ, তাহলে 5 থেকে 6 সেন্টিমিটার। ঠিক তার অর্ধেক 3 সেন্টিমিটার তার স্থূলতা। তাহলে বৃক্কের ক্ষেত্রে দৈর্ঘ্য জানলে দৈর্ঘ্যের অর্ধেক 5 থেকে 6 সেন্টিমিটার তার প্রস্থ, তার অর্ধেক 3 সেন্টিমিটার তার স্থূলতা। এই বৃক্কের মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ যেটা, এর একটা ওজন আছে। হ্যাঁ, বৃক্ক খুব বেশি বড় না, এর একটা ওজন আছে, মনে রাখবে 150 থেকে 170 গ্রাম। মনে রাখবে 150 থেকে 170 গ্রাম পুরুষের ক্ষেত্রে। কিছু হলেই মেয়েরা কি কয়, বিষ খাই, বিষ খালে কি হবে? বৃক্ক নষ্ট হয়ে যাবে। তোমরা বিষ খাইলে বৃক্ক নষ্ট হয়ে যায়, তাই মেয়েদের বিষ খাই মেয়েরা, তাহলে 20 বাদ দাও, তাহলে 130 থেকে 150। দেখো এখানেও 20 বাদ দিছি, এখানেও 20 বাদ দিলাম। তাহলে বিষ খাইলে বৃক্ক নষ্ট হবে। মেয়েরা যদি কিছু হইলে বিষ খাই যায়, বৃক্ক নষ্ট হয়ে যায়, তাহলে মেয়েদের বৃক্কের ওজন কত? হ্যাঁ, তোমার ক্ষেত্রে 150 থেকে 170, 20 বাদ দাও, 130 থেকে 150 গ্রাম। তাহলে বৃক্কের ওজন তোমার ক্ষেত্রে 150 থেকে 170, মেয়েদের ক্ষেত্রে আমরা পড়ছি 130 থেকে 150 গ্রাম। বৃক্কের মধ্যে দুইটা জিনিস ঢোকে, দুইটা জিনিস বের হয়। ঢোকে কি? ঢোকে রেনাল ধমনী। বৃক্কে দুইটা জিনিস ঢোকবে, ঢোকে ধমনী, যেহেতু বৃক্কে ঢোকছে তাই রেনাল ধমনী। বের হয় কি? শিরা। কোন শিরা? রেনাল শিরা। তাহলে ঢোকে ধমনী, বের হয় রেনাল শিরা। রেনাল শিরার সাথে আরেকজন বের হয়, যে পড়লা একটু আগেই, ইউরেটার বা রেশন নালী যেটা। এই ইউরেটার বা রেশন নালী বের হয়, সাথে বের হয় কি? রেনাল শিরা। ঢোকে রেনাল ধমনী, তার সাথে আর কি ঢোকবে? স্নায়ু। তাহলে ঢোকে দুইটা, বের হয় দুইটা। বৃক্কে ঢোকে ধমনী, রেনাল ধমনীর সাথে স্নায়ু, আর বৃক্ক থেকে বের হয় কি? রেনাল শিরা, তার সাথে যে দুইটা ইউরেটার বা রেশন নালী। গত ক্লাসে পড়ছিলাম আমাদের ফুসফুসের মধ্যেও কিন্তু একটা জায়গায় ঢোকে, সেই জায়গায় যে এই যে ঢোকছে বা বের হচ্ছে, এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে হাইলাম। তাহলে বৃক্কের কোন জায়গায় ঢোকে, কোন জায়গাতে বের হচ্ছে? হাইলাম দিয়ে। তাহলে এই হাইলাম দিয়ে দুইটা জিনিস ঢুকতেছে, দুইটা জিনিস বের হচ্ছে। এই হাইলাম ফুসফুসেও ছিল, কালকে ক্লাসে মানে গত ক্লাসে পড়ছো যে আমাদের এই যে এটার নাম কি? ষড়যন্ত্র বা ল্যারিংস। ষড়যন্ত্র দুই ভাগ হয়ে যায়, দুইটা ট্রাকিয়া, এই সরি ষড়যন্ত্র নিচে কি? ট্রাকিয়া। ট্রাকিয়া দুইটা ভাগ হয়ে যায়, যে দুই ফুসফুসে ঢোকে, সেই দুইটা ফুসফুসে যে পথে ঢোকে তার নাম কি? হাইলাম। তাহলে আমাদের যে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই যে পথে ঢোকে তার নাম হাইলাম। বৃক্কের হাইলাম দিয়ে ঢোকে কি? রেনাল ধমনীর সাথে স্নায়ু, বের হয় রেনাল শিরার সাথে ইউরেটার বা রেশন নালী। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং বৃক্কের আবরণ আমরা আগেই পড়ে ফেলেছি, রেনাল ক্যাপসুল। বৃক্কের মধ্যে আমরা জানি যে এখানে তোমার অ্যাড্রেনাল যে গ্রন্থি থাকে, আমরা এই গ্রন্থি ওই যে 8 অধ্যায় যখন অন্তঃক্ষরা গ্রন্থি পড়বো তখন আমরা দেখবো অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, এটা সবাই জানো। এখন আসো কি বৃক্কের বাইরের যে অংশটা, বাইরেরটা কি? কর্টেক্স। হ্যাঁ, বাইরে কর্টেক্স, মধ্যে কি? মতে মেডুলা, আর একদম ভেতরে যে সাদাটে অংশে তাকে বলা হচ্ছে পেলভিস। তাহলে বাইরে কর্টেক্স, মধ্যে মেডুলা,
আর ভেতরের সাদাটা অংশের নাম মনে রাখবো আমরা পেলভিস। এখান থেকে কয়েকটা কথা একটু পড়তে হবে যে এই বৃক্কের যে আমরা পড়ছি অসংখ্য, আমরা পড়ছি কি এর মধ্যে কর্টেক্সের নিচে যে রেনাল পিরামিড থাকে, রেনাল পিরামিড বললে 8 থেকে 18টা রেনাল পিরামিড। তাহলে কি বললাম, 8 থেকে 18টা কি আছে, রেনাল পিরামিড। তাহলে রেনাল পিরামিড বললে 8 থেকে 18, আর রেনাল প্যাপিলা বললে প্যাপিলা 25। তাহলে প্যাপিলা 25 মানে মনে রাখবা 10 থেকে 25। তাহলে রেনাল প্যাপিলা বললে 25, তাই আমরা মনে রাখবো 10 থেকে 25। তাহলে রেনাল পিরামিড বললে 8 থেকে 18, প্যাপিলা 25, 10 থেকে 25। আর তার সাথে আমরা মনে রাখবো যখন একটা স্তম্ভের মতো আকৃতি হয় সেটাকে বলা হচ্ছে রেনাল কলাম। যারা আমাদের বাসায় কলাম থাকে স্তম্ভের মতো, তাহলে এই যে বৃক্কের মধ্যে আমরা দেখবো, হ্যাঁ, যখন স্তম্ভের মতো আকৃতি হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, তাহলে দেখো রেনাল কলাম বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো যেটা 2 রেনাল পিরামিডের কর্টেক্সের যে কিছু অংশ যেটা মেডুলার গভীরে প্রবেশ করছে, এটাকে আমরা বলছি কি রেনাল কলাম। আমরা রেনাল পিরামিড পাইছে 8 থেকে 18, প্যাপিলা বললে 25 মানে 10 থেকে 25। 2টা ক্যালিক্স পাবা। মেজর ক্যালিক্স বললে মেজর যেহেতু বড় তাহলে কম থাকবে, 2 থেকে 3টা। আর মাইনর ক্যালিক্স বললে মনে রাখবা মাইনর ক্যালিক্স আছে 8 থেকে 14টা। হ্যাঁ, তাহলে মাইনর ক্যালিক্স 8 থেকে 14, কিন্তু রেনাল পিরামিড বললে 8 থেকে 18, রেনাল প্যাপিলা বললে 10 থেকে 25, মেজর ক্যালিক্স বললে 2 থেকে 3টা। তাহলে দেখো এগুলা জিনিস তুমি শিখে গেছো। এখন আসো কি বৃক্কের কাজ। এই বৃক্কের কাজগুলা প্রত্যেকটা হেডলাইন আমাদের ইম্পর্টেন্ট। এর মধ্যে ফার্স্টে দেখো যে বৃক্কের রক্তের পরিশোধন করে। কিভাবে করে তুমি রিডিং পড়লেই জানবা, এগুলো মুখস্থ করার কিছু নাই। যেহেতু তোমার বর্জ্য পদার্থগুলা, হ্যাঁ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন সবগুলা বের করে দিচ্ছে মূত্রের মাধ্যমে, তাহলে যে বর্জ্যগুলা সেগুলো বের করে দেওয়া মানে কি রক্তকে পরিশোধন করছে। হ্যাঁ, দেহের পানির সমতা বজায় রাখে, যেটা অসমোরেগুলেশন বলা হয়। এটা আমরা লাস্টের দিকে শিখবো যে তোমার যখন দেখবা যে তুমি কম পানি খাচ্ছ তখন বৃক্ক মূত্র কম ত্যাগ করায় পানি পুনঃশোষণ করাচ্ছে, যখন বেশি পানি খাবা বা বেশি ত্যাগ করাই দেবে। তাহলে এই যে তোমার একটা ব্যালেন্স ঠিক রাখছে, অর্থাৎ পানির সমতা বজায় রাখছে, হ্যাঁ, যেটাকে অসমোরেগুলেশন বলা হয়, এটা তো বৃক্ক ভূমিকা রাখছে। যে খারাপ পদার্থগুলো আছে সেগুলোকে তোমার দেহ থেকে অপসারণ করে দিচ্ছে। হ্যাঁ, অম্লক্ষারের ভারসাম্য রক্ষার মাধ্যমে তোমার পিএইচটাকে নিয়ন্ত্রণ করছে। এরা অভিস্রাবণ নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ সবকিছুতে এরা কাজ করে। হ্যাঁ, আমাদের এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এর মধ্যে আমাদের মনে রাখতে হবে যে বৃক্ক থেকে 3টা হরমোন ক্ষরণ হয় আর একটা এনজাইম। তাহলে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। বৃক্ক থেকে 3টা হরমোন, একটা এনজাইম। তাহলে বৃক্ক থেকে কি হবে, কোন হরমোন 3টা? একটা হরমোন সবাই পরিচিত, যেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। কারণ এটা তুমি রক্তের অধ্যায়েও পড়ছো। এরিথ্রোপয়েটিন একটা হরমোন আছে যেটা ক্ষরণ করে কে, বৃক্ক। কাজ করে কোথায়? তাহলে এরিথ্রোপয়েটিন হরমোন নাম শুনছো, এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ হচ্ছে কই থেকে, বৃক্ক থেকে, কিন্তু কাজ করছে কোথায়, লোহিত রক্তকণিকায়, মানে কি এরিথ্রোসাইটে। রক্ত অধ্যায় পড়ার সময় দেখবা লোহিত রক্তকণিকার নাম কি, এরিথ্রোসাইট। তাহলে সেই এরিথ্রোসাইটকে যে উদ্দীপনা দেয় সেই হরমোনটার নামই হচ্ছে এরিথ্রোপয়েটিন। কিন্তু সেই এরিথ্রোপয়েটিন হরমোন যদি বলা হয় কোথা থেকে আসে, তাহলে কিন্তু বৃক্ক থেকে আসে। হ্যাঁ, তাহলে এর সাথে আর কি কি হরমোন আসে, একটা হচ্ছে এরিথ্রোপয়েটিন, একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, আর একটা হচ্ছে অ্যানজিওটেনসিন। হ্যাঁ, তাহলে এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আরেকটা হচ্ছে আমরা মনে রাখবো এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আর একটা হচ্ছে অ্যানজিওটেনসিন। তাহলে অ্যানজিওটেনসিন, তাহলে এই 3টা হরমোন। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো কি কি হরমোন আসে বৃক্ক থেকে, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আমরা পড়ছি কি সাথে আরেকটা কি মনে রাখবো আমরা, যেটা তোমার অ্যানজিওটেনসিন। এই 3টা হরমোন আর একটা এনজাইম ক্ষরণ হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে রেনিন। যদিও রেনিন একটা এনজাইম বৃক্ক থেকে আসছে, কিন্তু এটা মূলত হরমোনের মতোই এর কার্যক্রম আর কি। তাহলে এটা হরমোনের মতোই কাজ করে, এটা একটা এনজাইম, কই থেকে আসছে, বৃক্ক থেকে আসে। হ্যাঁ, তাহলে আমাদের যখন রক্ত অধ্যায় পড়বো দেখবো নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের সময় রেনিন কাজ করে, রক্তচাপ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে আমরা তখন এটা দেখবো। তাহলে আমাদের বৃক্ক থেকে 3টা হরমোন আসলো, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন আর অ্যানজিওটেনসিন। একটা এনজাইম আসছে, যদিও এনজাইম হলো সেটা হরমোনের মতোই কাজ করে, তার নাম হচ্ছে রেনিন। মোটামুটি আমরা জানলাম। এরপরে আসো বৃক্কের সূক্ষ্ম গঠন। হ্যাঁ, বৃক্কের সূক্ষ্ম গঠনে কি কি পাবা?
প্রথম কথা, বৃক্কের গঠন ও কার্যকরী একক নেফ্রন, এটা সবাই জানো। হ্যাঁ, তাহলে বৃক্কের সূক্ষ্ম গঠনে আমরা যেটা নেফ্রন, তাহলে বৃক্কের গঠন ও কার্যকরী একক কি? নেফ্রন। গত ক্লাসে পড়ছো ফুসফুসের গঠন ও কার্যকরী একক অ্যালভিওলাস। হ্যাঁ, তাহলে ফুসফুসের গঠন ও কার্যকরী একক বললে অ্যালভিওলাস, বৃক্কের গঠন ও কার্যকরী একক নেফ্রন। যে নেফ্রনের সংখ্যা প্রতি বৃক্কে 10 থেকে 12 লাখ, প্রতি বৃক্কে নেফ্রন থাকে 10 থেকে 12 লাখ, তাহলে দুই বৃক্কে থাকবে কত? 20 থেকে 24 লাখ। হ্যাঁ, এই নেফ্রন যদি জোড়া দেওয়া হয়, প্রতি বৃক্কের নেফ্রন জোড়া দিলে সেটা কত কিলোমিটার হয়? 36 কিলোমিটার। হ্যাঁ, তাহলে 36 কিলোমিটার আমরা মনে রাখবো যে প্রতি বৃক্কের নেফ্রন 36 কিলোমিটার, তাহলে দুই বৃক্কে কত? 72 কিলোমিটার। বা মাইলে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 22.5 মাইল, বা দুই বৃক্কেরটা আমরা পড়ছি 45 মাইল। হ্যাঁ, তাহলে এই দুইটা মানে বৃক্কের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে প্রতি বৃক্ক বলছে নাকি দুইটা একসাথে বলিছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পড়ছি বৃক্কের গঠন ও কার্যকরী একক নেফ্রন, দুই বৃক্কে নেফ্রনের সংখ্যা পড়ছি কি? দুই বৃক্ক বললে 20 থেকে 24 লাখ, আর এক প্রতি বৃক্ক বললে 10 থেকে 12 লাখ। তুমি একটু আগে পড়ছো বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, আর বৃক্কে নেফ্রন থাকে 10 থেকে 12 লাখ। তাহলে প্রতি বৃক্কের দৈর্ঘ্য পড়ছে 10 থেকে 12 সেন্টিমিটার, আবার প্রতি বৃক্কে নেফ্রন পড়ছে 10 থেকে 12 লাখ। ঠিক আছে, এর সাথে আর একটা জিনিস শিখাই দিই। এই যে 10 থেকে 12 দিয়ে যেহেতু আসছে বারবার, হ্যাঁ, আমরা আমাদের তো যেটা শুক্রাশয়, হ্যাঁ, এটা কাদের থাকে? ছেলেদের। যারা ছেলেরা দেখতেছো ক্লাস, তোমার যে শুক্রাশয় আছে, টেস্টিস, সবাই চেনো। এই শুক্রাশয়, তার দৈর্ঘ্য আমরা তার একটা ওজন আছে। শুক্রাশয়ের ওজন, প্রতি শুক্রাশয়ের ওজন 10 থেকে 12 গ্রাম। তাহলে মনে রাখবা, শুক্রাশয় তোমার সব থেকে দামি জিনিস যেটা, সেই শুক্রাশয়ের ওজন 10 থেকে 12 গ্রাম। তুমি পড়ছো বৃক্কে নেফ্রন থাকে 10 থেকে 12 লাখ, বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, তার সাথে 10 থেকে 12 দিয়ে মনে রাখবা পুরুষের যে শুক্রাশয় বা টেস্টিস থাকে, দুইটা থাকে, প্রতিটার ওজন 10 থেকে 12 গ্রাম। তার মানে দুইটা বললে তখন কি 20 থেকে 24 গ্রাম। এরকম এখানে দুইটা মানে 20 থেকে 24 লাখ। হ্যাঁ, এখানে পড়ছো কি যে এটা জোড়া দিলে কত হবে? 36 কিলোমিটার। হ্যাঁ, 36 কিলোমিটার মানে কত? 22.5 মাইল। দুইটা বললে তখন কত? 45 মাইল। ঠিক আছে, তাহলে এটা গেল সূক্ষ্ম গঠন। এবং এর মধ্যে তোমার প্রতি মিনিটে আমাদের বৃক্কের মাধ্যমে রক্ত থেকে কতটুকু তরল পরিশ্রুত হয়? প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার বা 125 ml। একই কথা, আমার পড়ছে 125 ml ও যা, 25 সিসিও তা। প্রতি মিনিটে মূত্র থেকে আমাদের কি হচ্ছে? কতটুকু রক্ত থেকে তরল পরিশ্রুত হচ্ছে? 125 ml। তার 99%ই কি হয়? ফেরত যায়। 99% মানে মনে করো 124 ml। তার মানে প্রতি মিনিটে কতটুকু মূত্র সৃষ্টি হচ্ছে? 1 ml বা 1 সিসি। তাহলে আমরা জানি যা ml তাই সিসি। তাহলে প্রতি মিনিটে তোমার মূত্র তৈরি হচ্ছে কতটুকু? 1 ঘন সেন্টিমিটার বা 1 ml। তাহলে আমাদের প্রতি মিনিটে মূত্র তৈরি হয় কতটুকু? 1 ml বা 1 ঘন সেন্টিমিটার। এই নেফ্রন নিয়ে কে বলছে? স্যার উইলিয়াম বোম্যান। বোম্যান কি করছে? আমাদের যে নেফ্রন, স্যার উইলিয়াম বোম্যান কি করছে? দুইটা ভাগ করছে, নেফ্রনের দুইটা প্রধান অংশে ভাগ করছে। তাহলে স্যার উইলিয়াম বোম্যান নেফ্রনকে দুইটা প্রধান অংশে ভাগ করছে। একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা রেনাল টিউবিউলস। তাহলে আমরা দেখবো কি স্যার উইলিয়াম বোম্যান কি করছে? একটা রেনাল কর্পাসল। হ্যাঁ, তাহলে রেনাল কর্পাসল আমরা পড়ছি, আর একটা রেনাল টিউবিউলস। তাহলে একটা রেনাল কর্পাসল, একটা রেনাল টিউবিউলস। তাহলে এই যে টিউবিউলস যেটা, সেটা হচ্ছে কি বৃক্কীয় নালিকা। হ্যাঁ, তাহলে রেনাল টিউবিউলস মানে কি? বৃক্কীয় নালিকা। হ্যাঁ, আর আমরা পড়ছি যেটা হচ্ছে তোমার রেনাল কর্পাসল, সেটাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসলও বলা হয়। তাহলে যেটা রেনাল কর্পাসল সেটাই ম্যালপিজিয়ান কর্পাসল। আমরা পড়ছি আরেকটা রেনাল টিউবিউলস বা বৃক্কীয় নালিকা। তাহলে এই যে দুটা ভাগ করছে কে? স্যার উইলিয়াম বোম্যান নেফ্রনকে দুইটা অংশে ভাগ করছে। এরপরে দেখা গেছে কি যে এই রেনাল কর্পাসল যেটা, এটাকে আমরা কি বললাম? তুমি ম্যালপিজিয়ানও বলতে পারো। হ্যাঁ, ম্যালপিজিয়ান কর্পাসলও বলা যায়। তাহলে এই যে ম্যালপিজিয়ান কর্পাসল বা রেনাল কর্পাসল, তার মধ্যে আবার দুইটা অংশ আছে। হ্যাঁ, একটা অংশের নাম কি? বোম্যান্স ক্যাপসুল। তাহলে একটা বোম্যান্স ক্যাপসুল আর একটা হচ্ছে কি? গ্লোমেরুলাস। তাহলে একটা বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস। তাহলে একটা বোম্যান্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে ফার্স্টে দুইটা ভাগ করছে নেফ্রনকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান কর্পাসল,
এটার মধ্যে আবার দুইটা অংশ, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল আর একটার নাম কি মনে রাখবো, গ্লোমেরুলাস। আর যেটা রেনাল টিউবিউলস, যেটা এই রেনাল টিউবিউলস এর মধ্যে আমরা দেখবো কি, রেনাল টিউবিউলস এর মধ্যে আবার তিনটা ভাগ করছে। একটা হচ্ছে কি নিকটবর্তী পেঁচানো নালিকা, প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল। একটা হচ্ছে কি হেনলি লুপ, যেটা লুপ অফ হেনলি। আরেকটা হচ্ছে কি দূরবর্তী ডিস্টাল কনভোলেটেড টিউবিউল। তাহলে একটা হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল, একটা হচ্ছে কি তোমার হেনলি লুপ বা লুপ অফ হেনলি, আরেকটা হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবিউল, মানে নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হেনলি লুপ আর একটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, ডিস্টাল কনভোলেটেড টিউবিউল। তাহলে এই তিনটা ভাগ করছে আবার কাকে, রেনাল টিউবিউলসকে। এই হেনলি লুপের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা নামে যেটা সেটা ডিসেন্ডিং, যেটা ওঠে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং। নামে ডিসেন্ডিং, ওঠে অ্যাসেন্ডিং, মানে একটা অবরোহণ একটা আরোহণ, সেটা আমরা দেখবো। এখন ফার্স্টে দেখো যে এই রেনাল কর্পাসলের মধ্যে তুমি যেটা দেখবা যে বোম্যান্স ক্যাপসুল, যেটা এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে এরকম দেখা যায় কি, যেটা বোম্যান্স ক্যাপসুল, হ্যাঁ বোম্যান্স ক্যাপসুলের মধ্যে দুইটা অংশ পাবো আমরা। তাহলে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে কি কি পাবো, বোম্যান্স ক্যাপসুলের মধ্যে এক পাশে পাবা কি, যেটা বাইরে সেটা হচ্ছে প্যারাইটাল স্তর, প্যারাইটাল, হ্যাঁ বাইরে প্যারাইটাল, আর ভেতরেরটার নাম হচ্ছে কি ভিসেরাল। তাহলে বাইরে প্যারাইটাল, ভেতরে হচ্ছে ভিসেরাল। তাহলে বাইরে প্যারাইটাল, ভেতরে ভিসেরাল। এই প্যারাইটাল স্তর যেটা বাইরেরটা, সেখানে থাকে কি আয়সাকার এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম। বাইরে ভেতরে যে ভিসেরাল স্তর, সেখানে থাকে কি পোডোসাইট। তাহলে বাইরে প্যারাইটালে আছে আয়সাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ভেতরে ভিসেরালে আছে কি পোডোসাইট। তাহলে একটা হচ্ছে পোডোসাইট, একটা হচ্ছে কি আয়সাকার এপিথেলিয়াম। মাঝখানে যে ফাঁকা জায়গাটা, প্যারাইটাল আর ভিসেরাল স্তরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে ক্যাপসুলার স্পেস। কি বলবা, ক্যাপসুলার স্পেস। তাহলে যেটা মাঝখানের যে ফাঁকা জায়গা, স্পেস যেটা, সেটাকে বলা হচ্ছে কি ক্যাপসুলার স্পেস। তাহলে আমরা এই যে বোম্যান্স ক্যাপসুল, যেটা তিনটা জিনিস পাবো, একটা বাইরে প্যারাইটাল স্তর যেখানে আয়সাকার বা স্কোমাস এপিথেলিয়াম কোষ নির্মিত, ভেতরেরটা কি যেটা ভিসেরাল স্তরে পোডোসাইট, মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটা ক্যাপসুলার স্পেস। সামনে দেখবা যখন আমাদের ওই গ্লোমেরুলার ফিল্ট্রেট, যেটা প্রাথমিক মূত্র যখন তৈরি হয়, এই স্পেসের মধ্যে এসে জমা থাকে। হ্যাঁ, এবং এর মধ্যে আমরা দেখবো কি আরেকটা কি আছে, যেটা গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে কি হয়, একটা ঢোকে, হ্যাঁ একটা অ্যাফারেন্ট যেটা, সেটা ঢুকে বের হয় যেটা, সেটা হচ্ছে কি ইফারেন্ট। তাহলে অ্যাফারেন্ট ঢোকে, বের হয় কি ইফারেন্ট। মনে রাখবে অ্যাফারেন্ট আসে, অ্যাফারেন্ট আর্টেরিওল আসে, বের হবে কি ইফারেন্ট। এই যে অ্যাফারেন্ট আর্টেরিওল যেটা, সেটা একটু বেশি চওড়া হয়, প্রশস্ত হয়, আর ইফারেন্ট যেটা, সেটা হচ্ছে কি হয়, সেটা একটু সরু হয়, সেটার মধ্যে এই জন্যই হাইড্রোস্ট্যাটিক চাপ বেশি থাকে। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো যেটা গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের মধ্যে একটা আসতেছে রক্ত যে নিয়ে আসে আর কি, হৃৎপিণ্ড থেকে যখন তোমার রেনাল ধমনী হয়ে যখন বৃক্কে ঢোকে, বৃক্কের অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে আসে। অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে যখন আসে, আসার পরে এটা কৈশিক জালিকায় ভাগ হয় কতগুলা, 50 থেকে 60টা। খুবই গুরুত্বপূর্ণ, 50 থেকে 60টা কৈশিক জালিকা হবে, 50 থেকে 60টা। এরপরে সেটা আবার একসাথে হয়ে আবার ইফারেন্ট আর্টেরিওল গঠন করবে। ইফারেন্ট আর্টেরিওল গঠন করে সেটা বের হবে রক্ত নিয়ে, এবং অ্যাফারেন্টের ব্যাস চওড়া হয়, ইফারেন্ট একটু সরু হয়, এই জন্য ইফারেন্টের মধ্যে কি রক্তের চাপ বেশি হয়, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি থাকে। তাহলে এটুকু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা রেনাল কর্পাসলের মধ্যে এটুকু অংশ মনে রাখবো। এই রেনাল কর্পাসলের মধ্যে রক্তের আমরা পড়ছি কি আলট্রা ফিল্ট্রেশন হবে, তুমি যখন মূত্র সৃষ্টি পড়বা তখন দেখবা। হ্যাঁ, এবং এর মধ্যে পরিশ্রুত হয়ে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট, সেটাই বোম্যান্স ক্যাপসুলের ক্যাপসুলার স্পেসে জমা থাকবে। এটুকু আমরা পড়ছি। এখন আসো বৃক্ক নালিকা, যেটা নালিকা খুবই সহজ, 9-10 থেকে পড়ে আসছো। জাস্ট 2-3টা কথা মনে রাখতে হবে, যে প্রথমে যেটা নিকটবর্তী, যেটা পেঁচায়ে থাকে, এখানে যেটা পেঁচায়ে আছে সেটাকে আমরা বলবো কি নিকটবর্তী পেঁচানো নালিকা। প্রথমে আছে, নিকটে আছে, তাই নিকটবর্তী পেঁচানো নালিকাকে আমরা বলবো প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল। যেটা মনে রাখতে পারো, এটা কতটুকু, 14 মিলিমিটার। তাহলে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল যেটা, সেটা মাত্র 14 মিলিমিটার, এবং এর মধ্যে অসংখ্য যে ক্ষুদ্রাকৃতির যে অভিক্ষেপ আছে, সেটাকে বলবো মাইক্রোভিলাই। যেহেতু ছোট তাই মাইক্রো, তাহলে মাইক্রোভিলাই মনে রাখবো। তাহলে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল থেকে জাস্ট 2টা কথা, এটা 14 মিলিমিটার, এর মধ্যে যে অসংখ্য ক্ষুদ্রাকৃতির যে অভিক্ষেপগুলো আছে তাকে মাইক্রোভিলাই বলা হয়। যেহেতু ভিলাইয়ের কথা আসলো,
তুমি তার সাথে একটা কথা মনে রাখতে হবে তোমাকে, সেজন্য ভিলাই আমরা কোথায় পাবো? ভিলাই পাবো আমরা যখন পরিপাকের অধ্যায় পড়ছি, যখন আমরা ক্ষুদ্রান্ত পড়ছি। হ্যাঁ, ক্ষুদ্রান্তের মধ্যে আমরা পড়ছি কি প্রায় 50 লাখ ভিলাই থাকে, যেখানে কি হয় শোষণ হয়। পরিশোষণের একক কি বলা হয় কাকে? ভিলাইকে। হ্যাঁ, তাহলে এটা আমরা পরিপাকের অধ্যায় যখন পড়বা তোমরা দেখবা যে ক্ষুদ্রান্তের মধ্যে অসংখ্য ভিলাই আছে, প্রায় 50 লাখ। তাহলে আমরা এখানে পাচ্ছি কি মাইক্রোভিলাই। এখন আসো এরপর নেফ্রনের ফাঁস, যেটা লুপ অফ হেনলি, যেটা হেনলির লোপ বা লুপ অফ হেনলি বা নেফ্রন ফাঁস যাই বলো, এটার আকৃতি কেমন? ইউ আকৃতি। তাহলে আমরা মনে রাখবো হেনলির লুপের আকৃতি যেটা, নেফ্রনের ফাঁস যেটা, সেটা ইউ আকৃতি। তুমি যখন এই ইউ আকৃতি পড়বা তুমি তখন একসাথে 6টা ইউ আকৃতির জিনিস তোমার বায়োলজিতে আছে, একসাথে মনে রাখবা। হ্যাঁ, তুমি এখন পড়ছো কি তোমার বৃক্কের মধ্যে যে হেনলির লোপ, নেফ্রনের ফাঁস, এটা ইউ আকৃতি। তুমি যখন 7 অধ্যায় পড়বা তোমার 2টা অস্থি আছে, এই যে এখান থেকে চলে আসলো, এটার নাম কি? ম্যান্ডিবল। এই ম্যান্ডিবল আমাদের যে মুখমণ্ডলীয় অস্থি একটাই আছে, ইউ আকৃতি। ম্যান্ডিবল একটা এবং সেটা ইউ আকৃতি। ম্যাক্সিলা কিন্তু উপরে 2টা, ম্যান্ডিবল কিন্তু একটা, সেটা ইউ আকৃতি। আমাদের একটা ছোট্ট একটা হাইওয়েড অস্থি আছে, করটির অস্থির মধ্যে আছে, সেটাও ইউ আকৃতি। হ্যাঁ, তাহলে আমাদের ইউ আকৃতির একটা হাইওয়েড অস্থি আছে, ম্যান্ডিবল ইউ আকৃতির, এটা একটা আরেকটা অস্থি। এখন পড়ছি বৃক্কের হেনলি লুপ ইউ আকৃতি। যখন আমরা ক্ষুদ্রান্ত বৃহদান্ত পড়ব, ক্ষুদ্রান্তের ডিউডেনাম যেটা অলরেডি পড়ছি আমরা 25 সেন্টিমিটার, সেই ডিউডেনামের আকৃতি হচ্ছে ইউ আকৃতি। বৃহদান্তে যে আমাদের কোলন থাকে সেই কোলনের আকৃতি ইউ আকৃতি। আর আমরা প্রথম অধ্যায় যদি চলে যাই, মলাস্কা যে আমাদের পর্ব 5 নম্বর যে পর্বটা, মলাস্কা শামুক ঝিনুক যারা যে পর্বে আছে মলাস্কা, তাদের পৌষ্টিক নালী ইউ আকৃতি। তাহলে এই 6টা ইউ আকৃতি আমরা একসাথে মনে রাখবো। তাহলে মলাস্কার পৌষ্টিক নালী ইউ আকৃতি। এখন আসো এই হেনলি লুপ ইউ আকৃতি, এর মধ্যে একটা বাহু নামতেছে, সেটা কি ডিসেন্ডিং বা অবরোহণ, যেটা ওঠে সেটা কি অ্যাসেন্ডিং বা আরোহণ। এরপরে চলে যাবা কি দূরবর্তী পেছনালিকা, অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই দূরবর্তী পেছনালিকা যেটা, এটা 5 মিলিমিটার। তাহলে যেটা নিকটবর্তী সেটা 14 মিলিমিটার, যেটা দূরবর্তী সেটা 5 মিলিমিটার। এবং এই দূরবর্তী পেছনালিকা যেখানে যুক্ত হয় সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সংগ্রাহী যে নালিকা, সংগ্রাহী নালিকাকে বলা হচ্ছে কালেক্টিং ডাক্ট। তাহলে সংগ্রাহী নালিকা কি বলবা? কালেক্টিং ডাক্ট। তাহলে সংগ্রাহী নালী বা কালেক্টিং ডাক্ট। তাহলে আমরা মনে রাখবো দূরবর্তী পেছনালিকা এরা কি করছে, যে নেফ্রনের দূরবর্তী পেছনালিকা যে সোজা নালীর সাথে যুক্ত হয়, সোজা যে নালীটা আছে সেটাকেই বলা হচ্ছে তোমার সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট। সেই কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা যখন কয়েকটা একসাথে হয়, তার একসাথে মিলে কি করে? ডাক্ট অফ বেলিনি গঠন করে। তাহলে সংগ্রাহী নালিকা বা যখন কয়েকজন একসাথে হবে, তারা একসাথে মিলে কি করবে? ডাক্ট অফ বেলিনি গঠন করবে। তাহলে এইগুলা কথা সবই ইম্পর্টেন্ট। এবং এই যে নিকটবর্তী মানে প্রক্সিমাল আর দূরবর্তী বা ডিস্টাল, এদের মাঝখানে আমরা মনে রাখবো এরা দুইজন কি দ্বারা পরিবেষ্টিত থাকবে? সূক্ষ্ম কৈশিক জালিকা বা পেরিটিউবুলার ক্যাপিলারি। তাহলে এটা মনে রাখতে হবে যে রেনাল টিউবুলের নিকটবর্তী এবং দূরবর্তী পেছনালিকা আমরা মনে রাখবো যে সূক্ষ্ম কৈশিক জালিকা বা পেরিটিউবুলার ক্যাপিলারি দ্বারা পরিবেষ্টিত থাকবে। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা লাইন আমরা পড়ছি। কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা একসাথে মিলে কি হবে? ডাক্ট অফ বেলিনি গঠন করবে। এখন আসো নেফ্রনের প্রকারভেদ। নেফ্রন 2 প্রকার, একটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন। হ্যাঁ, তাহলে নেফ্রন 2 প্রকার মনে রাখবা। অনেকের বই অনেক রকম আছে, যাদের আগের এডিশনের বই তখন 3 ভাগ আছে, যে মিড কর্টিক্যাল, সুপারফিশিয়াল কর্টিক্যাল আর জাক্সটামেডুলারি। কিন্তু আমাদের একদম যে আপডেট যে বইটা সেখানে আবার আলাদা করে দিয়েছে যে একটা হচ্ছে সুপারফিশিয়াল মানে কর্টিক্যাল, যেটা সেটা হচ্ছে 85%। হ্যাঁ, তাহলে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন 85% মনে রাখবা। আর যেটা জাক্সটামেডুলারি যে নেফ্রন সেটা বাকি 15%। তাহলে নেফ্রনে যদি ভাগ করো, সুপারফিশিয়াল যেটা সেটাই কর্টিক্যাল। তাহলে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন 85%। আমরা পড়ছি যেটা জাক্সটামেডুলারি নেফ্রন বাকি 15%। তাহলে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন 85, জাক্সটামেডুলারি নেফ্রন কত? 15%। ঠিক আছে, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে আমাদের নেফ্রনের প্রকারভেদ পড়ে ফেলছি আমরা। তাহলে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল কত? 85। নেফ্রনের কাজ হেডলাইনগুলো একটু সবাই দেখবা। এটা কি করে? পরিশ্রুতকরণ, পুনঃশোষণ, হ্যাঁ তোমার নালিকার ক্ষরণ, নতুন পদার্থ সৃষ্টি এবং পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ। এগুলো এমনি জাস্ট রিডিং পড়বা, এখান থেকে ওইভাবে কিছু আসে না, এই শখ থেকেও কিছু লাগে না। রেসনের শারীরবৃত্ত যেটা, সেখানে চলে আসো সবাই।
রেসনের শারীরবৃত্ত। হ্যাঁ, তাহলে রেসনের শারীরবৃত্ত। হ্যাঁ, তাহলে রেসনের শারীরবৃত্তের মধ্যে আমরা দেখবো কি যে আমাদের এই জিনিসটা তোমরা এটা পরিপাক অধ্যায়ে পড়ছো যে আমরা এটা তো কি পড়ছি, দুইটা জিনিস সৃষ্টি হবে, একটা হচ্ছে ইউরিয়া সৃষ্টি আর একটা হচ্ছে কি মূত্র সৃষ্টি। একটা ইউরিয়া, একটা হচ্ছে কি মূত্র। হ্যাঁ, তাই ইউরিয়া সৃষ্টিটা আমরা ওই যে তোমার পরিপাকের অধ্যায়ে যকৃতের মধ্যে হয় সেটা পড়ছিলাম। হ্যাঁ, তা আমরা এখান থেকে দুইটা জিনিস তাহলে পাবো। ফার্স্টে যে ইউরিয়া সৃষ্টি, ইউরিয়াটা কিভাবে হয়? ইউরিয়া সৃষ্টি কিন্তু আমরা জানি যে আমরা যে ইউরিয়া সৃষ্টির যে প্রক্রিয়াটা আছে, টোটাল প্রক্রিয়াটা, এটা সবাই আশা করি পারো তোমরা, যে আমরা ফার্স্টেই মনে রাখবো যে আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, এই আমিষ জাতীয় খাবার, আমিষ মানেই প্রোটিন, বিভিন্ন এনজাইমের সাহায্যে সেটা পরিপাকে কি হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। আমরা পড়ছি যেটা আমরা খাদ্যের যে আমাদের 6টা উপাদান আছে সবাই জানি যে শর্করা, আমিষ, স্নেহ, এই 3টা জটিল, ভিটামিন, খনিজ লবণ আর পানি, তার আছে সরল। সরল খাদ্যের পরিপাক লাগে না, ডিরেক্ট শোষণ হয়। আর শর্করা, আমিষ আর স্নেহ কি হয়, পরিপাক হয়। কিসের মাধ্যমে পরিপাক হয়? এনজাইমের সাহায্যে। যেরকম পড়ছে শর্করা পরিপাকে গ্লুকোজ তৈরি করে, আমিষ থেকে হয় কি অ্যামিনো অ্যাসিড, স্নেহ থেকে হয় ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তা এই যে আমিষের জন্য বিভিন্ন এনজাইম, আমিষের জন্য পাকস্থলীতে একটা এনজাইম কাজ করে পেপসিন, হ্যাঁ, ক্ষুদ্রান্তে আবার কাজ করে টিপসিন, টাইমোটিপসিন। তাহলে সেগুলা একসাথে আমরা একটা এনজাইম দিয়ে মনে রাখবো। এটা কোন জায়গায় কোন এনজাইম সেটা তুমি পরিপাকের অধ্যায়ে পড়বা। তৈরি হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড অতিরিক্ত হয়ে গেলে এটা আমাদের দেহের জন্য ক্ষতিকর। তাহলে সেই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা কোথায় কি হবে? আমাদের যকৃতের মধ্যে। এখানে কিন্তু বৃক্ক কিছু করছে না, আগে যকৃৎ কাজ করতেছে, করে তারপরে বৃক্কের কাছে দিয়ে দিচ্ছে, তখন বৃক্ক ইউরিয়া হিসেবে ইউরিয়াটাকে মূত্রের সাথে বের করছে। তাহলে এই যে আমাদের অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা, এটা কি হচ্ছে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামিনেশন হচ্ছে। তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিডটা কি হয়? ডিঅ্যামিনেশন। তাহলে এই অ্যামিনো অ্যাসিড থেকে কি হবে? ডিঅ্যামিনেশন। মনে রাখবা, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি হবে? একটা অ্যামিন মূলক হবে আর একটা হবে কি, কিটো অ্যাসিড। তাহলে অ্যামিন মূলক আর কিটো অ্যাসিড, তাহলে দুইটা জিনিস তৈরি হবে। তার মানে মনে রাখবা অ্যামিন মূলক আর কিটো অ্যাসিড তৈরি হবে। তাহলে যখন অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা ভাঙবে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ঘটবে। এবং ডিঅ্যামিনেশন হওয়া মানে তোমার সেখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে ডিঅ্যামাইনেস। তাহলে ডিঅ্যামিনেশনের জন্য যে এনজাইম কাজ করে, মনে আবার এনজাইমের লাস্টে কি থাকে, এস থাকে। তাহলে ডিঅ্যামিনেশন ঘটাচ্ছে যে এনজাইম, তার নাম কি, ডিঅ্যামাইনেস। এই ডিঅ্যামিনেশন ঘটে কি হচ্ছে, একটা অ্যামিন মূলক তৈরি হচ্ছে, কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড ভাইয়া চলে যাবে কোথায়? যাবে শক্তি উৎপাদনের জন্য, সে ক্রেব চক্রে চলে যাবে। ক্রেব চক্র কি? ওই যে শ্বসনের যে ধাপ আছে 4টার মধ্যে 3 নম্বর ধাপ, যেটা প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, তারপরটার নাম কি, অ্যাসিটাইল কোয়ে, তারপরটাই তো ক্রেব চক্র, আর লাস্টে এটিসি। তা এই সেই কিটো অ্যাসিড চলে যাচ্ছে কোথায়? শক্তি উৎপাদনের জন্য ক্রেব চক্রে। থাকে কে? অ্যামিন মূলক একা আসে, তার সাথে কে যুক্ত হবে? হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে কি হবে? অ্যামোনিয়া তৈরি হবে। হ্যাঁ, তাহলে এই যে অ্যামোনিয়াটা, সেটা আরো বিষাক্ত, সেটা দেহের জন্য আরো ক্ষতিকর, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে। তাহলে সেই অ্যামোনিয়ার সাথে এবার কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হবে? ইউরিয়া তৈরি হবে। তাহলে কোন চক্রের মাধ্যমে হবে? অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করবে। তাহলে এই ইউরিয়াটা তৈরি করে দিচ্ছে যকৃৎ। মানে অর্নিথিন চক্র কোথায় হয়? যকৃতে। অর্নিথিন চক্রের মাধ্যমে কি হয়? ইউরিয়া। সেই ইউরিয়া মূত্রের মাধ্যমে আমাদের বৃক্ক সেটাকে বের করে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো যে ইউরিয়া সৃষ্টির যে প্রক্রিয়া, এই জন্যই অর্নিথিন চক্রের অপর নাম ইউরিয়া চক্র বলা হয়। তাহলে আমাদের এই জিনিসটা সবাই পরিপাকের অধ্যায়ে পড়ছো, এখানে আবার দেওয়া আছে। এই জিনিসটা আমাদের ভুল হয়, আমাদের কিন্তু অর্নিথিন চক্র কিন্তু বৃক্কে হচ্ছে না, এটা হচ্ছে কোথায়? যকৃতে। আর হওয়ার পরে যে ইউরিয়া তৈরি হচ্ছে, সেই ইউরিয়াটা আমাদের বের করে দিচ্ছে থেকে বৃক্ক। কিসের মাধ্যমে? মূত্রের মাধ্যমে। ঠিক আছে, হ্যাঁ, কারণ আমাদের ক্ষতিকর জিনিসটা বের করে দিচ্ছে, বর্জ্য হিসাবে বৃক্ক এই কাজটা করতেছে। এরপরে দেখো, তাহলে ইউরিয়া সৃষ্টিটা মোটামুটি এটাই আমাদের। হ্যাঁ, এবং এর মধ্যে তোমার ইউরিয়া সৃষ্টির পরে আমাদের আরেকটা কি পড়বো আমরা? ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া জানলাম, আরেকটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। মূত্র তৈরির মধ্যে 3টা প্রক্রিয়া আছে, মনে রাখবা। আনিস নামে একজন ব্যক্তি, আনিস, সে মূত্র ত্যাগ করছে, ত্যাগ করতে করতে মূত্র সৃষ্টির প্রক্রিয়া হয়ে গেছে। কিভাবে হয়েছে? আনিস মানে আতে হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশন, নিতে নির্বাচিত পুনঃশোষণ, মানে টিউবুলার পুনঃশোষণ, আর দন্তস্বতে সক্রিয় ক্ষরণ বা টিউবুলার ক্ষরণ।
তাহলে আমরা আনিস দিয়ে মনে রাখবো, আতে আল্ট্রা ফিল্ট্রেশন, আল্ট্রা ফিল্ট্রেশন মানেই অতি সূক্ষ্ম পরিস্রাবণ, নিতে নির্বাচিত পুনঃশোষণ মানে টিউবুলার পুনঃশোষণ, দন্তের সাথে কি আছে সক্রিয় ক্ষরণ। তা এই যে তোমার মূত্র সৃষ্টির 3টা ধাপ আছে, এর মধ্যে যেটা আনিস, আনিস আনিস মনে রাখবা, আনিস মূত্র ত্যাগ করে, আনিস দিয়ে আমরা মনে রাখবো আতে আল্ট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণের মধ্যে কি হবে, আল্ট্রা ফিল্ট্রেশনের মধ্যেই প্রাথমিক মূত্রটা তৈরি হবে। কিভাবে হবে মনে রাখবা যে এই অতি সূক্ষ্ম পরিস্রাবণটাই মূত্র সৃষ্টির প্রথম ধাপ। আমাদের হৃৎপিণ্ড থেকে যে রক্তটা, মনে রাখবো আমরা হৃৎপিণ্ড থেকে এটা আগে কোথায় আসবে, আমাদের হৃৎপিণ্ড থেকে তোমার পৃষ্ঠীয় ধমনী হয়ে তারপরে রেনাল ধমনী দিয়ে বৃক্কের ওই যে অ্যাফারেন্ট আর্টেরিয়াল হয়ে তোমার ঢুকবে কোথায়, গ্লোমেরুলাস। হ্যাঁ, তো এই যে রক্তটা আসতেছে, আসার পরে আমার পড়ছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল এসে কি হয়, কৈশিক জালিকা হয় কতগুলা, 50 থেকে 60টা। তারপরে ইফারেন্ট হয়ে বের হয় আবার। তো ইফারেন্ট যেহেতু সংকীর্ণ, ব্যাস কম, তাহলে ওর মধ্যে হাইড্রোস্ট্যাটিক চাপ সৃষ্টি হয়। সেই চাপের জন্যই রক্তের শুধুমাত্র প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া বাকি সবকিছু, তাহলে কি কি বাদে মনে রাখবা, এর মধ্যে যেহেতু উচ্চচাপ সৃষ্টি হয়, হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া বাকি যা আছে পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড সবগুলা কৈশিক জালিকার যে এন্ডোথেলিয়াম ও ভিত্তিঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের এপিথেলিয়ামটা ভেদ করে ওই যে ক্যাপসুলার স্পেস, মনে করে দেখো বোম্যান্স ক্যাপসুলের ক্যাপসুলার স্পেসের মধ্যে যে এটা জমা হয়, এটাকেই বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা এটাকেই প্রাথমিক মূত্র বলা হয়। এইভাবে আল্ট্রা ফিল্ট্রেশনের মাধ্যমেই আমাদের কি হচ্ছে মূত্র সৃষ্টি, এটা প্রথম ধাপ। মূত্রটা ক্যাপসুলার স্পেসে জমা হচ্ছে। মানবদেহে 2 বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে কতটুকু রক্ত প্রবাহিত হবে মনে রাখবা, 1000 থেকে 1300 ml। আগে তোমরা পড়ছো প্রতি বৃক্কের মাধ্যমে পরিবাহিত হয় 1200 ml ছিল। হ্যাঁ, তোমাদের অনেকের আগের এডিশনের বই এটা আছে, এটা আবার চেঞ্জ হয়েছে। আমরা তখন পড়ছি কি 2 বৃক্কের মাধ্যমে 1200 ml রক্ত পরিবাহিত হয়, প্রতি বৃক্কে 600, কিন্তু এখন পড়বা 2 বৃক্কের মাধ্যমে 1000 থেকে 1300 ml, অর্থাৎ 500 থেকে 650 ml আছে প্রতি বৃক্কের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। হ্যাঁ, এবং আমরা এটা মনে রাখবো। এরপরে টিউবুলার পুনঃশোষণ, যেটা আরেকটা ধাপ, যেটা আমরা বলছি নির্বাচিত পুনঃশোষণ, তার মধ্যে কি হয়, এর মধ্যে কত পার্সেন্ট ইয়ে হবে, 80%। তাহলে যেটা নির্বাচিত পুনঃশোষণের মধ্যে 80%, সেই 80%-এর মধ্যে আবার নিকটবর্তী প্যাসোনালিকা যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যে 60%। কি কি হবে ওর মধ্যে এমনি পড়বা যে সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ বিভিন্ন হরমোন, ভিটামিন, ফসফেট, এগুলা হেনলির লুপের মধ্যে মনে রাখবা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরাইড। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, এই 5টা আছে হেনলির লুপে। তারপরে ডিস্টাল বা দূরবর্তী প্যাসোনালিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এর মধ্যে একটা হরমোন কাজ করবে, এডিএইচ। এডিএইচ মানে কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ কি, পানি পুনঃশোষণে সাহায্য করা। হ্যাঁ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি করে, পানি পুনঃশোষণ করে। কোথায় এটা, ডিস্টাল বা দূরবর্তী প্যাসোনালিকায়। আর সংগ্রাহী নালিকার মধ্যে অল্প পরিমাণ পানির সাথে ক্লোরিন, সোডিয়াম, ইউরিয়া এগুলা পুনঃশোষিত হয়। আর লাস্ট আছে টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ, কিছু অপ্রয়োজনীয় যে উপজাত ক্রেটিনিন, কিছু ইউরিয়া, হ্যাঁ এগুলা তোমার টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। তাহলে এটা আমাদের মূত্র সৃষ্টির ধাপ গেল। এখন আসো আমাদের এই মূত্র বা ইউরিন সম্পর্কে আমরা একটু জানবো। হ্যাঁ, তাহলে মূত্র সৃষ্টির ধাপ পড়ে ফেলাইছো আনিস। হ্যাঁ, এখন এই মূত্র সম্পর্কে একটু জানতে হবে তোমার, যেটা আমি ফার্স্টে বলছি, প্রতিদিন তুমি কতটুকু মূত্র ত্যাগ করো, তুমি মূত্র ত্যাগ করো কত, 1500 ml গড়ে, যেটা 1500 ml। তাহলে আমরা প্রতিদিন একটা মানুষ কতটুকু মূত্র ত্যাগ করে, 1500 ml, 1.5 লিটার, যেটা এটা আমরা পড়ছি অ্যাভারেজ। হ্যাঁ, বা যদি রেঞ্জে বলা হয় তাহলে 800 ml থেকে 2000 ml। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার রেঞ্জে। আমরা যদি গড়ে পড়ছি কত, 1500 ml। এই 1500 দিয়ে আমি ভাইয়া সবসময় একটা কথা শেখাই, যার মধ্যে থেকে একটা পরীক্ষায় আসে। হ্যাঁ, সেটা কি শেখাই আমি বলেছি কি, মুতু, হ্যাঁ তারপরে কি থুতু, তারপরে কি যকৃতু, তারপরে মনে রাখবা মস্তিষ্ক, আরেকটা মনে রাখবা হচ্ছে শুক্রাণু। হ্যাঁ, তাহলে মুতু, থুতু, যকৃতু, মস্তিষ্ক, শুক্রাণু, এই 5টায় 1500। মুতু প্রতিদিন আমরা ত্যাগ করি 1500 ml। থুতু মানে লালা রস, 3 অধ্যায়ে পড়ছো, 1200 থেকে 1500 ml। যকৃৎ আমরা এটাও 3 অধ্যায়ে জানি যে যকৃৎ রক্ত সঞ্চয় করে।
যকৃতের কাজ রক্ত সঞ্চয় করা, সে করে কত 1500 সিসি, 1500 সিসি বা 1500 ml। মস্তিষ্কের আয়তনও 1500 সিসি বা 1500 ml, মেয়েদের ক্ষেত্রে সেটা আবার 1300। হ্যাঁ আমরা পড়ছি, হ্যাঁ 1300 সিসি বা 1300 ml মেয়েদের। শুক্রাণু প্রতি সেকেন্ডে তৈরি হয়, এটা খেয়াল রাখতে হবে। শুক্রাণু প্রতি সেকেন্ডে 1500টা তৈরি হচ্ছে। কয়টা? প্রতি সেকেন্ডে 1500। এর সাথে আর একটা 1500 মনে রাখবো, আমাদের যে ফুসফুসের মধ্যে রেসিডুয়াল ভলিউম, হ্যাঁ রেসিডুয়াল ভলিউম বললে হ্যাঁ সেটাও কিন্তু 1500। তাহলে রেসিডুয়াল হ্যাঁ ভলিউম বললেও 1500 ml। তাহলে আমরা এই আরেকটা 1500 এটা অ্যাড করে নেবো, রেসিডুয়াল ভলিউম। হ্যাঁ যেটা রেসিডুয়াল ভলিউম সেটা 1500 ml পড়ছিল। টাইডাল ভলিউম 500, ভাইটাল ক্যাপাসিটি 4500, রেসিডুয়াল ভলিউম কত? 1500। ওইদিকে পড়ছি মুতু থুতু যকৃত মস্তিষ্ক শুক্রাণু। শুক্রাণু মোট 1500 না, কিন্তু শুক্রাণু মোট আছে কত? মোট আছে 100 থেকে 300 মিলিয়ন। হ্যাঁ 100 থেকে 300 মিলিয়ন আছে আমাদের মোট শুক্রাণু, আর প্রতি সেকেন্ডে তৈরি হয় কত? 1500। ঠিক আছে, কিন্তু মোট আছে কত? 100 থেকে 300 মিলিয়ন। ছেলেরা হ্যাঁ তোমরা বন্ধু বান্ধবের সাথে গল্প দিবা, আমার কাছে মিলিয়ন মিলিয়ন টাকা না থাকতে পারে, মিলিয়ন মিলিয়ন কিন্তু শুক্রাণু থাকে কত? সেটা 100 থেকে 300 মিলিয়ন। ঠিক আছে, আর প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে কত? 1500। তাহলে আমরা এই মূত্র পড়লাম, গড়ে 1500 ml বা 800 থেকে 2000 ml পর্যন্ত রেঞ্জে। যে বেশি পানি খাবে তার একটু বেশি মূত্র ত্যাগ হবে, কম পানি খেলে কম ত্যাগ হবে। কিন্তু 800 কম হয়ে গেলে কি হবে, বা 2000 বেশি হয়ে গেলে কি হবে, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। হ্যাঁ যে সে মূত্র যদি এই রেঞ্জে থাকে তখন আমরা সেটাকে স্বাভাবিক বলছি, যে 800 থেকে 2000 ml পর্যন্ত। কিন্তু কারো যদি অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ মূত্র যদি অনেক বেশি 2000 ml এর বেশি যদি হয়, তখন সেটাকে বলা হয় পলি ইউরিয়া। মনে রাখবা মূত্রের মধ্যে যেহেতু ইউরিয়া বের হচ্ছে, বেশি হয়ে গেলে সেটাকে বলবো হচ্ছে পলি ইউরিয়া। হ্যাঁ তাহলে পলি ইউরিয়া আমরা মনে রাখবো যদি 2.5 লিটারের বেশি হয়, 2.5 লিটার এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে পলি ইউরিয়া। পলি মানে বহু। যদি কম হয়, কম হয়ে কত 400 ml এর কম হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অলিগো ইউরিয়া। 400 ml এর কম হলে অলিগো ইউরিয়া, 100 ml এর কম হইলে, তাহলে একটা 400 আর একটা কত 100। 100 ml মানে কি একদম নাই নাই অবস্থা, নাই নাই মানে না না মানে কি তাহলে তে পড়বা অ্যানিউরিয়া। হ্যাঁ তাহলে তোমার মূত্র আমরা পড়ছি 800 থেকে 2000 ml পর্যন্ত স্বাভাবিক। কারো যদি 2000 মানে 2500 ml এর বেশি হয়ে যায়, 2.5 লিটারের বেশি যদি হয়ে যায়, তাকে বলা হচ্ছে পলিউরিয়া। তোমাদের সবসময় শেখাইছি পলি মানে অনেক। হ্যাঁ তাহলে পলিউরিয়া। কম হয়ে যদি 400 ml এর কম হয়, অলিগো ইউরিয়া। একদমই যদি নাই অবস্থা হয়ে যায়, না 100 ml হওয়া মানে কি না হয়ে যাওয়া, না মানে কি তাহলে এতে কি অ্যানিউরিয়া। ঠিক আছে, এবং এই মূত্র যেগুলা খাবার মূত্র বেশি সৃষ্টি করে তাদেরকে মূত্রবর্ধক বা ডাইউরেটিক্স বলা হয়। যেরকম চা, কফি, অ্যালকোহল, পানি, লবণ পানি, এগুলো সব আছে ডাইউরেটিক্স, মূত্রবর্ধক, যেগুলো বেশি বেশি মূত্র তৈরিতে সাহায্য করে। হ্যাঁ তারপর চা খাইলে একটু পরে মূত্র মানে ত্যাগের ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এদের বিরুদ্ধে যারা কাজ করে, এরা যেহেতু ডাইউরেটিক্স, তাহলে মূত্র যে কম ত্যাগ করায়, এদের বিপক্ষে যে কাজ করে তাই সেই হরমোনটার নাম কি অ্যান্টি ডাইউরেটিক। তাহলে একটা আছে ডাইউরেটিক্স পদার্থ হচ্ছে কি এগুলা, আর যে হরমোনটা কাজ করে এদের বিপক্ষে তার নাম কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ। ঠিক আছে, গেল। এরপরে আছে হ্যাঁ তাহলে প্রতি সেকেন্ডে 1500 মানে অনেক ব্যাপার না। হ্যাঁ দেখ সবাই ক্লাস করতেছে, হ্যাঁ ক্লাস করা তোমার জীবনের জন্য লাগবে। এরপর আছে কি আমাদের মূত্রের কিছু বৈশিষ্ট্য। মূত্রের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দুইটা কথা, মূত্রের একটা হচ্ছে কি বর্ণ দেয় একজন আর একজন গন্ধ। হ্যাঁ তাহলে একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে কি গন্ধ। হ্যাঁ তাহলে বর্ণের জন্য দায়ীকে আর গন্ধের জন্য দায়ীকে দুইটা একসাথে মনে রাখতে হবে। হ্যাঁ যে এটা গুলায় যায়, একটা হচ্ছে ইউরোক্রোম আর একটা হচ্ছে ইউরিনোড। একটা ইউরিনোড আর একটা হচ্ছে ইউরোক্রোম। তাহলে মনে রাখবা কোনটা কালার দেবে। মূত্রের বর্ণ খড় বর্ণ, সবাই জানো, দেখলেই তুমি চিনবা খড় বর্ণ। আবার মূত্র যদি ত্যাগ করে পানি না দেওয়া হয় গন্ধ হয়। হ্যাঁ গন্ধ তোমরা জানো, তাহলে সেটা হচ্ছে কিসের জন্য, কোনটা কার জন্য। মনে রাখো ক্রোম অর্থ কি রঙিন, ক্রোম অর্থ কি রঙিন। তাই তুমি মনে রাখবে, যেরকম পড়ছো না ক্রোমোপ্লাস্টকে বলা হয় রঙিন প্লাস্টিক। হ্যাঁ তাহলে সেটা ক্রোমো থাকলেই সেখানে কি রং, রঙিন। তাহলে রং দেখছে অর্থাৎ যে তোমার খড় বর্ণ হচ্ছে এটা ইউরোক্রোমের জন্য,
আর একটা যে ঝাঁঝালো গন্ধ হচ্ছে সেটা ইউরিনোডের জন্য। হ্যাঁ, তাহলে গন্ধ হচ্ছে ইউরিনোড, আর আমরা পড়ছি কি যে ইউরোক্রোম হচ্ছে কি বর্ণদেশ হচ্ছে ইউরোক্রোম। ঠিক আছে, তাহলে এটা বর্ণ গেল গেল। এবং এই মূত্রের একটা আপেক্ষিক গুরুত্ব আছে। মূত্রের আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.030, এটা মূত্রের আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, তাহলে আপেক্ষিক গুরুত্ব বললে 1.008 থেকে 1.030। রক্তেরও একটা আপেক্ষিক গুরুত্ব আছে, সেটা 1.065। তাহলে মনে রাখবা আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক যে গ্র্যাভিটি সেটা মূত্রের ক্ষেত্রে 1.008 থেকে 1.030, আর রক্তের ক্ষেত্রে 1.065। মূত্রের একটা পিএইচ আছে। হ্যাঁ, পিএইচ যখন পড়বা এখানে আছে কি মূত্রের পিএইচ কত দেওয়া আছে 4.5 থেকে 8। যখন তুমি মূত্রের পিএইচ পড়বা 4.5 থেকে 8, তুমি রক্তের পিএইচ পড়বা 7.35 থেকে 7.45। হ্যাঁ, তাহলে যখন তুমি মূত্র পড়লা তখন রক্ত পড়লা, তখন তুমি লালারসের পিএইচটা মনে রাখবা। লালারসের পিএইচ বললে 6.2 থেকে 7.4। আর তার সাথে মনে রাখবা এনজাইম বললে এনজাইম সবকিছু 6-9 করে ফেলাই, তাই 6 থেকে 9। তাহলে এনজাইমের পিএইচ বললে 6-9। হ্যাঁ, তাহলে এই চারটা পিএইচ তুমি একসাথে মনে রাখবা, যে কোনো একটা আসতেই পারে। হ্যাঁ, তাহলে তুমি পড়তেছো মূত্রের পিএইচ 4.5 থেকে 8। এই পিএইচ যদি ভুলে যাও ওই দিন আর মূত্র ত্যাগ করবা না। মূত্রের পিএইচ ভুলে গেলে মূত্র ত্যাগ করা ওই দিন বন্ধ। মূত্রের পিএইচ কত 4.5 থেকে 8। আমরা পড়ছি রক্তের পিএইচ সবাই জানো 7.35 থেকে 7.45। আমরা পড়ছি কি যেটা লালারস, এটাও কিন্তু মূত্রের মতোই, মূত্রের পরিমাণে যেরকম পড়ছে 1500 ml ত্যাগ করি আমরা, লালারসও কিন্তু 1200 থেকে 1500 ml। তার একটা পিএইচ আছে 6.2 থেকে 7.4। এনজাইম সবকিছু 6-9 করে ফেলাই, তাই 6 থেকে 9। তাহলে এনজাইমের পিএইচ মনে রাখবো 6-9, 6 থেকে 9। ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো এরপরে মূত্রের রাসায়নিক উপাদান। হ্যাঁ, মূত্রের রাসায়নিক উপাদান আমরা পড়ছি কি পানি। মূত্রের মধ্যে পানি থাকবে বেশি, সেই পানির পরিমাণ 95 থেকে 97% কি থাকে, পানি থাকে। তাহলে মূত্রের মধ্যে পানি থাকে 95 থেকে 97% পানি। হ্যাঁ, তাহলে মূত্রে আমরা দেখবো রাসায়নিক উপাদানে কি পাবা, পানি। হ্যাঁ, পানি কত 95 থেকে 97% পানি। যেরকম তুমি পড়ছিলা রক্তের মধ্যে পানি থাকে কত 90 থেকে 92% পানি। হ্যাঁ, তাহলে রক্তে পানি ছিল 90 থেকে 92%, মূত্রে পানি আছে 95 থেকে 97%। বাকি অন্যান্য যে কঠিন পদার্থ সেটা আছে কি 3 থেকে 5%। তাহলে মূত্রে কঠিন পদার্থের পরিমাণ 3 থেকে 5%। 3 থেকে 5% আর একটা কথা মনে রাখা যায়, দেহের ওজনের 3 থেকে 5% আমাদের যকৃৎ। তুমি যকৃতে চলে যাও, আমাদের যে সব থেকে বড় গ্রন্থি যকৃৎ, তোমার কলিজা সব থেকে বড়, দেহের ওজনের প্রায় 3 থেকে 5%। আর এখানে পড়ছে মূত্রের মধ্যে কঠিন পদার্থের পরিমাণ 3 থেকে 5%, যার মধ্যে সব থেকে বেশি থাকে কি ইউরিয়া। কিছু জৈব উপাদান আছে, কিছু অজৈব উপাদান আছে, তার মধ্যে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, তাহলে ইউরিয়া মনে রাখবা তোমার 2 রিয়া। হ্যাঁ, তাহলে তোমার 2 জন রিয়া, তাই মনে রাখবা ইউরিয়া সব থেকে বেশি। ইউরিয়া 2 রিয়া, তাই 2% বের হয়। হ্যাঁ, তাহলে কঠিন পদার্থের মধ্যে যে জৈব অজৈব উপাদান আছে মানে মোট 3 থেকে 5%, তার মধ্যে 2% বের হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিয়া 2 রিয়া, ইউরিয়া তোমার 2টা রিয়া, তাই 2%। এরপরে 2টা অ্যাসিড আছে, একটা ইউরিক অ্যাসিড, একটা দেখো হিপ ইউরিক অ্যাসিড। তাহলে একটা ইউরিক আর একটা হচ্ছে হিপ ইউরিক অ্যাসিড। মনে করো 2 অ্যাসিড, 2টাই 0.05। তাহলে 0.05 2 অ্যাসিড, ইউরিক অ্যাসিড হিপ ইউরিক অ্যাসিড, 2 অ্যাসিড 2টাই 0.05। তাহলে আমরা পড়ছি যে ইউরিয়া 2 রিয়া, তাই কত 2% জৈব উপাদান ইউরিয়া। আমরা পড়ছি ইউরিক অ্যাসিড বলুক আর হিপ ইউরিক অ্যাসিড বলুক, 2 অ্যাসিড 2টাই 0.05। আমরা মনে রাখবো যে ক্রেটিনিন যেটা, হ্যাঁ ক্রেটিনিন সেটা হচ্ছে 0.07। আর যেটা হচ্ছে তোমার কিটোন বডিস, মনে রাখবা কিটোন বডিসের মধ্যে এখানে 2টা বাক্য, তাই মনে রাখবা 2, তার মানে 0.02। হ্যাঁ, আর এরপরে পড়বা হচ্ছে কাম অন। কি পড়বা, কাম অন। অন মানে হচ্ছে 0.01, কাম মানে পড়বা হচ্ছে কতে ক্রেটিন, এটা ক্রেটিনিন না, ক্রেটিন, মত হচ্ছে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, তাহলে ক্রেটিন আর কি ম্যাগনেসিয়াম 2টা হচ্ছে 0.01, তাই পড়বো কাম অন। তাহলে ক্রেটিনিন বললে 0.07,
কিটোন বডিজ, দুইটা বাক্য তাই 2.02 কাম অন, কতে ক্রেটিন মতে ম্যাগনেসিয়াম, দুইটা অন মানে কি দুইটায় 0.01। হ্যাঁ দেখো এগুলো আছে জৈব উপাদান, কিছু অজৈব উপাদান আছে, যেমন সোডিয়াম, যেখানে সোডিয়াম দেখবা সেখানে দেখবা 35-এর সাথে সম্পর্ক আছে, তাই 0.35। তাহলে সোডিয়াম যেখানে সেখানে কি, যেরকম যে কেমিস্ট্রি পড়ার সময় অর্থনৈতিক রসায়নে দেখবা কাঁচ তৈরির, কাঁচের সংযুক্তিতে সোডিয়াম 35%। তাহলে এখানে সোডিয়াম কত, অজৈব উপাদানের মধ্যে সোডিয়াম আছে 0.35। হ্যাঁ যদি বলা হয় পটাশিয়াম, মানে পতে পটাশিয়াম, পতে 15 অর্থাৎ 0.15। তাহলে পতে পটাশিয়াম, পতে 15 অর্থাৎ 0.15। মনে হবে অ্যামোনিয়াম, হ্যাঁ অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের সংকেত পড়ছো কি NH4, 4 মানে কি 0.04। তাহলে অ্যামোনিয়াম মনে রাখবো 0.04। ঠিক আছে। ক্যালসিয়াম যেটা, ক্যালসিয়াম আবার আছে 0.03। তাহলে ক্যালসিয়াম, অ্যামোনিয়াম 0.04, ক্যালসিয়াম 0.03। হ্যাঁ তাহলে অ্যামোনিয়াম 0.04, ক্যালসিয়াম হচ্ছে 0.03। ঠিক আছে। হ্যাঁ তাহলে এরপরে আছে কি তোমার আর তিনটা জিনিস আছে তোমার, তিনটা এর সাথে আর কি কি মনে রাখবা, একটা হচ্ছে কি ক্লোরাইড, ক্লোরাইড বললে 0.60, তাহলে ক্লোরাইড বললে ক্লোরাইড 0.60। আরেকটা আছে কি ক্লোরাইডের সাথে আর দুইটা মনে রাখবা, একটা আছে সালফেট আর ফসফেট। তাহলে সালফেট আর ফসফেট, সালফেট বললে 0.27 আর ফসফেট বললে 0.18। তাহলে ফসফেট 0.18, তাহলে সালফেট আর কি, সরি সালফেট হচ্ছে সালফেট 0.18 আর ফসফেট হচ্ছে 0.27। তাহলে এগুলো একটু আমাদের মনে রাখতে, ক্লোরাইড 0.60। তাহলে এগুলো সমস্ত অজৈব উপাদান, তাহলে এগুলো অজৈব, এগুলো হচ্ছে জৈব, তাহলে এগুলো আমরা মনে রাখবো। মূত্রের কিছু অস্বাভাবিক উপাদান আছে, এই অস্বাভাবিক উপাদানের মধ্যে কারো যদি মূত্রের মধ্যে গ্লুকোজ বেড়ে যায়, কখন বেশি হতে পারে গ্লুকোজ, ডায়াবেটিস হলে। হ্যাঁ নর্মালি আমরা জানি ডায়াবেটিস মানে কি, যখন ইনসুলিন কমে যায়, দেখবে ডায়াবেটিস রোগীদের কি দেওয়া হয়, ইনসুলিন দেওয়া হয়। তার মানে আমার ইনসুলিন কম ক্ষরণ হচ্ছে। আমরা জানি আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, সেজন্যই কিন্তু তোমার রক্তের অতিরিক্ত গ্লুকোজটাকে কিন্তু গ্লাইকোজেন বানিয়ে জমা রেখে দেয়, সেজন্য তোমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যখন এই ইনসুলিন ক্ষরণ আর হবে না ঠিক মতো, তখনই কি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। হ্যাঁ যেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাস হলে তখন তার মূত্রের সাথেও কি হবে, ইউরিয়া বের, সরি গ্লুকোজ বের হবে। এই সমস্যাটাকে বলা হয় কি গ্লাইকোসুরিয়া। তাহলে যেহেতু মূত্রের সাথে গ্লুকোজ বের হচ্ছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ, গ্লুকো গ্লাইকো, তাই মনে রাখবা গ্লাইকোসুরিয়া। হ্যাঁ যদি কারো বৃক্কে প্রদাহ হয়, প্রদাহ মানে কি জ্বালা পোড়া, বা কারো যদি তোমার ক্যান্সার হয়, হ্যাঁ যে লিউকেমিয়া, লিউকেমিয়া সবাই জানো ব্লাড ক্যান্সার, যেটা ডাব্লিউবিসি যদি অনেক বেশি হারে বেড়ে যায় তখন আমরা সেটাকে লিউকেমিয়া বলি, ব্লাড ক্যান্সার। বা লিম্ফোসার্কোমা, এটাও ক্যান্সার। এই কারণে তার মূত্রের সাথে বেশি বেশি কি বের হবে, প্রোটিন বের হয়, তখন সেটাকে বলা হয় প্রোটিন ইউরিয়া। তাহলে দেখো গ্লুকোজ বেশি বের হলে গ্লাইকোসুরিয়া, প্রোটিন যদি বেশি বের হয় তাহলে প্রোটিন ইউরিয়া। প্রোটিন কখন বের হচ্ছে, যদি ক্যান্সারে আক্রান্ত হয়, লিউকেমিয়া, লিম্ফোসার্কোমা হলে তখন। যদি অ্যালকোহল ক্রিয়া করে বা বৃক্কের যে কোনো রোগের জন্য তার লিপিড যদি বেশি বের হয়, লিপিড বেশি বের হলে কি হবে, লিপোইউরিয়া। লিপিড বেশি বের হইলে লিপোইউরিয়া। যদি কারোর জন্ডিস হয়, জন্ডিস মানে আমরা পড়ছি কি যে লিভারের, আমরা পড়ছি কি যকৃতের যদি প্রদাহ হয়, জন্ডিস হলে তার কি বের হয়, বেশি বিলিরুবিন, পড়ছো না, হলুদ হয়ে যায়। হ্যাঁ ওই যে আমাদের বিলিরুবিন, বিলিভার্ডিন, বিলিরুবিনটা হলুদ, তো জন্ডিস হলে কি ওই যে বর্ণ হলুদ হয়ে যাচ্ছে, তাহলে মূত্রেও কি হয়, হলুদ মূত্র বের হয়। তাহলে তখন আমরা পড়ছি কি সেটা বিলিরুবিন বের হওয়া মানে বিলিরুবিন ইউরিয়া। আর যদি কারো বৃক্কে আঘাত লাগে বা তার প্রোস্টেট গ্রন্থি, পুরুষের যে প্রোস্টেট গ্রন্থি থাকে সেখানে যদি প্রদাহ হয়, হ্যাঁ বা বৃক্কে যদি প্রদাহ হয়, তখন তার যদি রক্ত বের হয় মূত্রের সাথে, হ্যাঁ মূত্রের সাথে যদি রক্ত বের হয়, সেই সমস্যাটাকে বলা হচ্ছে হেমাচুরিয়া। তাহলে মূত্রের সাথে রক্ত বের হইলে হেমাচুরিয়া। তাহলে গ্লুকোজ বের হলে গ্লাইকোসুরিয়া, প্রোটিন বের হলে প্রোটিন ইউরিয়া, লিপিড হলে লিপোইউরিয়া, যদি বিলিরুবিন বের হয় বিলিরুবিন ইউরিয়া, আর রক্ত বের হলে সেটাকে বলা হচ্ছে হেমাচুরিয়া। ঠিক আছে। আমাদের এই মূত্রত্যাগকে আমরা বলি কি মিচুরেশন বলি। এই মিচুরেশন প্রতিদিন একটা মানুষ কতবার স্বাভাবিক মূত্রত্যাগ করবে, সে 6 থেকে 8 বার। 6 থেকে 8 বার মূত্রত্যাগ করাটা স্বাভাবিক, তার থেকে বেশি হলে তখনই সেটা আমরা
বিভিন্ন সমস্যার বের করে দেখতে হবে, তখন পরীক্ষা করলে বোঝা যাবে। এই 6 থেকে 8 বার স্বাভাবিক, এবং মূত্রথলিতে জমা থাকে 280 থেকে 320 হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে। মূত্রথলিতে একটা পেশি থাকে, তার নাম ডেট্রুসর, সে একটা অনৈচ্ছিক পেশি, যেহেতু থলি লি থাকলে অনৈচ্ছিক পেশি, তাই আমরা আগে শিখছি। ঠিক আছে, এরপরে রেসন এবং অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। রেসনে বৃক্ক কিভাবে ভূমিকা রাখে আমরা জানি, ইউরিয়া বর্জ্য সৃষ্টি করে বের করে দিচ্ছে, এটা একটু আগে পড়লাম যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ডিএমিনেশন প্রক্রিয়ায় অ্যামিন মূলক আর কিটো অ্যাসিড তৈরি করে দিচ্ছে। কিটো অ্যাসিড চলে যাচ্ছে ক্রেবস চক্রে, অ্যামিন মূলকের সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়া হচ্ছে, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করছে। সেই ইউরিয়া সৃষ্টি করে সেটা আমাদের মূত্রের সাথে বের হচ্ছে। ইউরিয়া 2 রিয়া মানে 2% বের হচ্ছে আমাদের মূত্রের সাথে, এটা আমরা মনে রাখবো। আর ইউরিক অ্যাসিড, যেটা ইউরিক বলুক আর হিপ ইউরিক অ্যাসিড বলুক, দুইটাই 0.05। এই ইউরিক অ্যাসিডের মধ্যে আমরা দেখবো কি যে দুইটা আমরা পড়ছি কি যে এর মধ্যে যে নাইট্রোজেন পিউরিন যে ক্ষারক, পিউরিন যে নাইট্রোজেন বেস, তোমরা এটাও পড়ছো। পিউরিন যার মধ্যে দুইটা আছে, একটা আছে অ্যাডিনিন আর একটা আছে গুয়ানিন, এবং পিউরিন 2 রিং, আর পাইরিমিডিন ছিল 1 রিং, তার মধ্যে ছিল থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। এখানে কার পড়ছি আমরা? পিউরিন, যে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক, এর বিপাকের ফলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে পিউরিনের মধ্যে কি কি আছে? অ্যাডিনিন, একটা কি গুয়ানিন। ঠিক আছে, অ্যাডিনিন আর গুয়ানিন হাইড্রোলাইটিক, কি মনে রাখবা? হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে হাইপোজ্যান্থিন আর জ্যান্থিন উৎপন্ন করে। তাহলে হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন মাধ্যমে হাইপোজ্যান্থিন জ্যান্থিন কে করছে? অ্যাডিনিন আর গুয়ানিন। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এবং এই যে মূত্রে যখন অতিমাত্রায় এই ইউরিক অ্যাসিড যখন অতিমাত্রায় হয়ে যাবে, তাকে বলবা হাইপার ইউরিকোসুরিয়া বলা হয়। তাহলে হাইপার ইউরিকোসুরিয়া কখন হবে? যখন ইউরিক অ্যাসিড যদি বেশি হয়ে যায়, তাহলে হাইপার ইউরিকোসুরিয়া। ঠিক আছে, তাহলে এটা আমরা মনে রাখবো। এবং এর কারণে কি হতে পারে? বৃক্কের পাথর, এটার জন্য হয়। আমরা মনে রাখবো ক্রেটিনিন একটা বর্জ্য, বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক বলা হয় কাকে? ক্রেটিনিন। এই ক্রেটিনিন হচ্ছে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। তাহলে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক কোনটা? নির্ণয়ের নির্দেশক হচ্ছে ক্রেটিনিন। তাহলে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক ক্রেটিনিন। বৃক্কের কোনো সমস্যা নিয়ে প্রথমে আমরা ক্রেটিনিন টেস্ট করলে এটা ধরা যায়। এটা মনে রাখবা 0.6 থেকে 1.2 আর 0.5 থেকে 1.1, এটা মিলিগ্রাম পার ডেসিলিটার। আমরা মনে রাখবো কি, একটা মেয়েদের ক্ষেত্রে একটা পুরুষের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে 0.6 থেকে 1.2, মনে রাখবা 6 থেকে 12, 5 থেকে 11, 6 12 5 11, 6 12 5 11, মানে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা পুরুষের স্বাভাবিক ক্রেটিনিনের মাত্রা। মেয়েদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে তোমার ক্রেটিনিনের স্বাভাবিক মাত্রা। ঠিক আছে, যখন তুমি ক্রেটিনিনের মাত্রা পড়বা, তখন তুমি পড়বা হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত। এখানে তো পড়লা ক্রেটিনিনের স্বাভাবিক মাত্রা। তোমার যদি ক্রেটিনিনের স্বাভাবিক মাত্রার জায়গায় আমরা যদি বলি হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত, তখন 13.5 থেকে 17.5, সেটা গ্রাম পার ডেসিলিটার। আর মেয়েদের ক্ষেত্রে 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। দেখো, এটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা বললে সেটা গ্রাম পার ডেসিলিটার, আর ক্রেটিনিন বললে মিলিগ্রাম পার ডেসিলিটার। হিমোগ্লোবিন বললে পুরুষের ক্ষেত্রে 13.5 থেকে 17.5, মেয়েদের ক্ষেত্রে 11.5 থেকে 15.5। ক্রেটিনিন বললে 0.6 থেকে 1.2 পুরুষের, মেয়েদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1। একটা গ্রাম পার ডেসিলিটার, একটা মিলিগ্রাম পার ডেসিলিটার। হিমোগ্লোবিন বললে গ্রাম পার ডেসিলিটার, আর ক্রেটিনিন বললে মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, অসমো রেগুলেশন আমাদের বৃক্ক কিভাবে ভূমিকা রাখে আমরা জানি। অসমো রেগুলেশনের মাধ্যমে জীবন্ত কোষ বা দেহের যে অন্ত এবং বহি পরিবেশের মধ্যে অবিশ্রাবণিক চাপের যে একটা সমতা রক্ষাকে বোঝায়। এবং এখানে আমাদের এডিএইচ হরমোন কাজ করে, যেটা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, যার আরো একটা নাম ভ্যাসোপ্রেসিন। যে এডিএইচ হরমোন, এটা আমাদের কি করে? এটা ক্ষরণ করে কে? আমাদের পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি আমাদের সব থেকে ছোট গ্রন্থি, কিন্তু এটাই মাস্টার গ্ল্যান্ড, এটাই প্রধান গ্রন্থি। এই গ্রন্থির মাধ্যমে কি হয়? আমাদের এডিএইচ হরমোন ক্ষরণ হয়। যদি বলা হয় পিটুইটারির কোন ভাগ থেকে ক্ষরণ হয়? পশ্চাৎ ভাগ থেকে। মানে পিটুইটারির অগ্রভাগ থেকে 7টা হরমোন ক্ষরণ হয়।
এটা আমরা 8 অধ্যায়ে পড়বো। আমাদের এরপরে যেটা পশ্চাৎ ভাগ আছে পিটুইটারির, সেখান থেকে দুইটা হরমোন আসে, একটা এডিএইচ আর একটা আছে অক্সিটোসিন। অক্সিটোসিন করে জরায়ুর সংকোচন, এডিএইচ করে পানি পুনঃশোষণ। এবং এই পানি পুনঃশোষণ করে কি করে, যখন তোমার মানে অসমোরেগুলেশন মানে কি, তোমার বডির একটা খাপ খায় নেই, যখন বেশি মূত্র ত্যাগ করার দরকার তখন আর এডিএইচ কাজ করে না। হ্যাঁ, তখন মূত্র বেশি পানি খেলে তখন কি বেশি মূত্র বের করে দেয়। যখন তুমি কম পানি খাচ্ছ, তোমার পানির ঘাটতি আছে, তখন তোমার এডিএইচ কি করবে, তখন সে এই যে পানি পুনঃশোষণ করে বৃক্কে ফেরত নিয়ে আসবে, রক্তচাপ বাড়াতে এটা সাহায্য করবে। হ্যাঁ, এই যে এই এডিএইচ কে ক্ষরণ করছে পিটুইটারি, আর পিটুইটারি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তার মানে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস সেটা নিউরোসিক্রেশনের মাধ্যমে পিটুইটারি গ্রন্থি কর্তৃক এডিএইচ হরমোন ক্ষরণ করছে, এরাই বাকি কাজ করছে। এবং এটাই আমরা মনে রাখবো। এখানে সোডিয়াম আয়নের সমতা রক্ষা আছে, একটা পটাশিয়াম আয়নের সমতা। সোডিয়ামের ক্ষেত্রে মনে রাখবা, বহিঃকোষীয় তরলে সোডিয়ামের ঘনত্ব 135 থেকে 145 ml। তাহলে সোডিয়াম বহিঃকোষীয়তে 135 থেকে 145 ml। হ্যাঁ, সোডিয়ামের ঘনত্ব বহিঃকোষীয়তে, আর অন্তঃকোষীয়তে 5 থেকে 15 ml। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ঘনত্ব বহিঃকোষীয়তে আমরা পড়ছি 135 থেকে 145 ml, আর অন্তঃকোষীয় থেকে মনে রাখবো 5 থেকে 15 ml। যেটা পটাশিয়াম, পটাশিয়াম মনে রাখবা বহিঃকোষীয়তে 3.5 থেকে 5 ml, আর অন্তঃকোষীয়তে মনে রাখবো আমরা 120 থেকে 150। তাহলে 120 থেকে 150, এটা ml না, মিলিমোল পার লিটার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা পড়বো কি, এটা 120 থেকে 150 মিলিমোল পার লিটার। ঠিক আছে, তাহলে মিলিমোল পার লিটার। ঠিক আছে, আমরা মনে রাখবো মিলিমোল পার লিটার। তাহলে মিলিমোল পার লিটার, মিলিমোল পার লিটার। হ্যাঁ, তাহলে মিলিমোল পার লিটার। তাহলে আমরা পড়ছি কি যে সোডিয়ামের বহিঃকোষীয়তে 135 থেকে 145, অন্তঃকোষীয়তে 5 থেকে 15 মিলিমোল পার লিটার। পটাশিয়ামের ক্ষেত্রে 3.5 থেকে 5, আর 120 থেকে 150 মিলিমোল পার লিটার। এটা অন্তঃকোষীয়, একটা বহিঃকোষীয়তে। ঠিক আছে। হ্যাঁ, বৃক্ক ভালো রাখতে কি করতে হবে, তোমার পানি খাইতে হবে বেশি বেশি। বৃক্কের যে রোগ বিকল, বৃক্কের বিকল দুইভাবে হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে কি তোমার তাৎক্ষণিক, আরেকটা হচ্ছে দীর্ঘক্ষণিক। তাহলে হঠাৎ করে যদি বৃক্কে সমস্যা দেখা দেয়, হ্যাঁ 2 দিনের মধ্যে, মানে কয়েক দিনের মধ্যে যদি হয়, তাহলে সেটা হচ্ছে তোমার কি তাৎক্ষণিক বা অ্যাকুইট। তাহলে বৃক্কের বিকল, অ্যাকুইট রেনাল ফেলার, কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে যদি সমস্যা হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাকুইট রেনাল ফেলার বা তাৎক্ষণিক বৃক্ক বিকল। যদি কয়েক মাসের মধ্যে হয়, তোমার নিজস্ব কোনো রোগে আক্রান্ত হয়ে 3 মাস বা তার বেশি সময় ধরে লোপ পাই, তখন সেটাকে বলা হচ্ছে কি ক্রনিক রেনাল ফেলার। তাহলে আমরা মনে রাখবো যে এমনি মানুষের বয়স 70 বছর হইলে তখন তার বৃক্ক 50% কাজ করে। হ্যাঁ, বৃক্কের 2 রকম বিকল আছে। বৃক্কের বিকল হইলে ডায়ালাইসিস করা যায়, এবং সব থেকে যেটা ভালো সমাধান সেটা হচ্ছে প্রতিস্থাপন। হ্যাঁ, তো বৃক্কের বিকলের বিভিন্ন কারণ আছে। হ্যাঁ, তাৎক্ষণিক বিকলের করণীয় চিকিৎসা, এগুলা তোমার রিডিং করলেই হবে, এগুলা থেকে তেমন কিছুই না। বৃক্ক থেকে 2টা হরমোন আমরা মনে রাখবো, যার মধ্যে একটা পড়ছি কি এরিথ্রোপয়েটিন হরমোনের নাম পড়ছি। হ্যাঁ, আমরা সাথে একটা ক্যালসিটেরল, এটা প্রয়োজনীয় মাত্রায় দেহে রাখার ব্যবস্থা নেওয়া, যাতে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখার জন্য 2টা হরমোনের নাম মনে রাখবে, এরিথ্রোপয়েটিনের সাথে আরেকটা পড়বে ক্যালসিটেরল। হ্যাঁ, আমরা মনে রাখছি বৃক্কের ডায়ালাইসিস বা প্রতিস্থাপন করা যায়। বৃক্কের ডায়ালাইসিস 2 রকম, একটা হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে একটা হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে এই যে বৃক্কের অধ্যায় পড়লা, এবং বৃক্কের আমাদের রক্তের সোডিয়াম পটাশিয়ামের মাত্রা, সোডিয়াম পটাশিয়ামের মাত্রা যে নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। ঠিক আছে। তাহলে অ্যালডোস্টেরন যে হরমোনটা আছে, এই জন্য এটাকে বলা হয় লাইফ সেভিং হরমোন। লাইফ সেভিং হরমোন কোনটা? অ্যালডোস্টেরন। এটা কি করে, তোমার সোডিয়াম পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনকে তুমি বলবা কি লাইফ সেভিং হরমোন। তাহলে লাইফ সেভ করবে কে? লাইফ সেভিং হরমোন কে? অ্যালডোস্টেরন। তোমাদের বৃক্কের অধ্যায় থেকে আমরা যা পড়ছি ইনশাল্লাহ তোমাদের সবকিছু গোছানো হয়ে যাবে। তোমরা জাস্ট যারা ক্লাস করছো বা যারা পরে করাও, অনেকেই ক্লাস তোমরা পরে দেখো, বইটা সামনে নিবা, সামনে নিয়ে তুমি জাস্ট এটা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবা, ইনশাল্লাহ তোমার এই বৃক্কের অধ্যায়ে আর কখনো কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।